ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। কে বলেন তো? আমি হলাম এই গোটা রাজ্যের রাজকন্যা। আর আমি হলাম আপনাদের দারোয়ান, তাই তো? এই নিন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও নিয়ে নিলাম কফির কাপটা। তখন উর্বশী বলল, কেমন হয়েছে বললেন না তো? বেশ মজাদার ছিল কফিটা। থ্যাঙ্কস আর সরি। কেন? পরিচয়টাতে মজা করার জন্য। আসলে আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, তবে আম্মুর ভালোবাসা তেমন পাইনি। কি বলছেন এসব? মা জাতি তার সন্তানকে ভালোবাসবে না, এটা কোনো কথা? এটাই আমার জীবনের কথা। তিনি সবসময় তার ক্লিনিক নিয়ে পড়ে থাকেন, আর এটা সেই ছোটবেলা থেকেই। আদর স্নেহ তেমন পাইনি মায়ের, কারণ তিনি ভাবেন আমাকে পড়াশোনা করালেই আমি হ্যাপি থাকবো। কিন্তু আমি তাকে আমার পাশে চেয়েছি, সেটা আম্মু নিজেও বোঝার চেষ্টা কখনো করেনি। আর আপনার আব্বু? তার কথা মুখে আনতে চাই না। কিন্তু কি হয়েছে বললেন না তো? প্লিজ, এই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না এখন। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। আর হ্যাঁ, আপনি সুস্থ না হওয়া অব্দি কোথাও যাবেন না। কথাগুলো বলে আমার হাত থেকে কাপটা নিয়ে চলে গেল সে। আমি বিছানার উপরে গড়াগড়ি করলাম, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। নতুন জায়গায় আসলে যা হয় আর কি। কিছুটা সময় পর মহিলাটি নাস্তা দিয়ে চলে গেল। আমিও উঠে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি দরজাটা দিয়ে বেরিয়ে পড়লাম, আর দেখলাম একটা রাজপ্রাসাদের মতো তাদের বাসা। একতলা দোতলা সেটিং করা, তাও আবার একই সাথে, আর দুপাশে দুটি সিঁড়ি। তাই আমি সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি মহিলাটি টেবিল সাফ করছে, তাই আমি মূল ফটকের দরজাটা দিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি গোলাপ ফুলের সমারোহ সামনের দিকে, বাড়ির পিছনের দিকে সরিষা ফুলের সমারোহ, আর সামনের দিকে গোলাপ ফুলের। তাই আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি বাড়িটাকে দেখতে জমিদার পরিবারের বাড়ি বলেই বোঝাচ্ছে। আমি পিছন দিকে সরে যাচ্ছি, আর হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেলাম। পিছন ফিরে দেখতে পাই একজন মধ্যবয়স্ক লোক, আর তার হাতে গাড়ির চাবি। তখন তিনি বললেন, তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি। আমার আবার কি হবে? না, গতকালকে উর্বশী ম্যামের সাথে তোমায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? বেশ কয়েক বছর। কিন্তু কেন? উর্বশীর আব্বুর ব্যাপারে কিছু জানেন আপনি? না, মাত্র 3 বছর ধরে আমি এখানে। তারপর লোকটির সাথে এটা ওটা কথা বললাম। তারপরও আবারও চলে এলাম সেই রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমাচ্ছি। অনেকক্ষণ পর বিকালের দিকে উর্বশী মেয়েটি আমায় ডাকলো, তাই আমি উঠে বসলাম। দেখতে পেলাম তার হাতে কিছু শপিং এর ব্যাগ। উর্বশী বলল, ঘুমাবেন, ভালো কথা। দুপুরের খাবারটা খাননি? আমিও দেখতে পেলাম খাবার রাখা আছে সেখানে, কিন্তু খালা তো আমায় একবারও ডাকিনি, তাই কিছু বললাম না আমি। সে যাই হোক, এখন আপনি আপনার শার্ট প্যান্ট পাল্টিয়ে আসুন বাথরুম থেকে। বলেই শপিং এর ব্যাগগুলো আমার হাতে তুলে দিল সে। কিন্তু আবারও কিন্তু জান বলছি। তাই আমি বসে না থেকে উঠে বাথরুমে চলে গেলাম। শপিং এর ব্যাগটাতে দেখতে লাগলাম কি কি আছে। প্রথমে বের হলো শার্ট, নীল সাদা মেলানো। আরেকটা শপিং ব্যাগে দেখতে পেলাম টি শার্ট ও প্যান্ট। অন্যটায় দেখি হাতের ঘড়ি, আর অপরটায় যা দেখতে পেলাম সেটি হলো আন্ডার প্যান্ট। মেয়েরা কেমনে ছেলেদের সেটাও আনতে পারে, আদৌ অজানা। বুকের ভিতর কষ্টের পাহাড় জমে থাকলেও হাসিও আসলো। তখনই উর্বশী বলল, আর কতক্ষণ লাগবে আপনার? আসছি আপু। বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্ডার প্যান্টটা দেখে পরে নিলাম। সবকিছুই ফিটফাট হলো। হাতের ঘড়িটাও পরে নিলাম। আর এখন শুধু একটা জিনিসেরই কমতি রয়ে গেল, আর সেটি হলো মোবাইল। থাক আর বলবো না, তাই আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম। তখন উর্বশী বলল, অনেক সুন্দর মানাইছে তো আপনারে। পছন্দকার বলতে হবে না? নিশ্চয়ই আপনার। আরে না, কি বলেন, আমি ছেলে মানুষের পোশাক কেমনে কিনবো? উর্বশী মেয়েটির কথায় আমি একটু অবাক হলাম। তাহলে কার পছন্দ হতে পারে? তাই আমি জিজ্ঞেস করলাম, তাহলে কার পছন্দ এগুলো? এগুলো সবই আমার বিএফ নীলের পছন্দ। আগে বলেননি তো আপনি রিলেশন করেন। আপনি তো আর আমায় জিজ্ঞেস করেননি, তাই আমিও বলার দরকার মনে করিনি। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তারপর সে আমার রুম থেকে চলে গেল। আমি গিয়ে বিছানার উপর বসলাম। কেমন যেন খারাপ লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না। উর্বশী মেয়েটি চলে এলো। সে ড্রেস চেঞ্জ করে আসলো, আমাকে ডেকে নিয়ে নিচে চলে এলো এবং ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। ড্রাইভার গাড়িটা নিয়ে এলো, কালো গাড়ি। উর্বশী আমাকে বসিয়ে সেও অপর সিটে বসলো। তারপর ড্রাইভার উর্বশীর কথা মতো গাড়ি চালাতে লাগলো।
আর একটা উন্নত মানের রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা থামাতে বলল। ড্রাইভারও গাড়ি থামালো। সে আমাকে নামতে বলে তিনি নিজেও নেমে পড়ল, আর আমিও নেমে পড়লাম। তারপর সে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল, সাথে আমিও। দুজনে বসে আছি। উর্বশী অর্ডারের রিসেন্ট দেখে অর্ডার দিল। কিছুটা সময় পার হলে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। আমরা খাবার খাচ্ছি, তখনই একজন ছেলে এসে বলল, আমাকে রেখেই খাওয়া দাওয়া করছো তাই না? তুমিও বসো। ছেলেটি বসে গেল, আর উর্বশী বলল, তোমায় যার কথা বলেছিলাম সে। ও হাই, আমি নীল। কাটা চামচ দিয়ে খাচ্ছিলাম, তাই হাতে কোনো এঁটো নেই। আমিও হাত বাড়িয়ে দিয়ে, আর আমি হচ্ছি সূর্য হোসাইন। আপনাকে বোধহয় আমি চিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি কি ফেসবুকে লেখালেখি করেন ভাই? মানে রাইটার? নীল যখন কথাটা বলছিল তখন আমি খাচ্ছিলাম, তাই আমার গলায় কাশি আসলো, আর আমি মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। না ধরলে মুখের খাবারগুলো নীলের সুন্দর টি শার্টের উপর গিয়ে পড়তো। কি বলছেন ভাই? আমি রাইটার ফাইটার কিছু নই, জাস্ট সিম্পল একটা মানুষ। ও সরি, আপনার নামের সাথে একদম মিল, তাই জিজ্ঞেস করলাম। নীল, এসব কি হচ্ছে? তুমি কি বলতে আসছিলে আমায় সেটা বলো। পরশু আমার বড় ভাইয়ের বিয়ে, তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি বিয়ে টিয়েতে আসতে পারবো না। প্লিজ, আমার জন্য না হলেও ফ্যামিলির জন্য প্লিজ। ওকে ওকে, তবে আমার সাথে সূর্যও আসবে। এর মধ্যে আমি নাই আপু। কিন্তু আমার কোনো কথা না শুনে নীল বলল, ঠিক আছে, আমি এখন চলি, বাসায় অনেক দায়িত্ব আছে। বলেই চলে গেল। তখন আমি বললাম, আচ্ছা আপু, নীল ভাইয়াও কি আসলে কাজ করে? করে হয়তো। তবে আমার মনে হয় নীল শালার পুত ডাহা মিথ্যা কয়। কিছু বললা তুমি? কই না তো আপু। তারপর দুজনেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলটার কাগজ দিয়ে গেল। উর্বশী বিলটা টেবিলের উপর রেখে কিছু টিপস দিয়ে দিল। তারপর গাড়িতে গিয়ে আবার উঠলাম, আর ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। তখন উর্বশী বলল, আপনার বাসা কই? আমার কোনো বাসা নেই। আমি ডাহা মিথ্যা কথা বললাম। বাসা নেই মানে? আমি এতিমখানায় থেকেছি এতদিন, আর গতকালকে সেখান থেকে চলে আসছি চাকরির খোঁজে। ও, তা পড়াশোনা কতদূর হয়েছে আপনার? ইন্টার সেকেন্ড অবধি। ভালো, তার সার্টিফিকেট কই সেগুলোর? পড়ে গেলাম গ্যারার তলে, তাই আবারও ডাহা মিশা কথা কইতে হইব। গতকালকে রাত্রিবেলা সেগুলো আমার সাথে ছিল। আপনার দিকে এগিয়ে যাওয়াতে সেগুলোর কথা একদমই ভুলে গেছিলাম। তার মানে আপনার কাছে একটাও সার্টিফিকেট নেই? না। তখন উর্বশী মেয়েটি ড্রাইভারকে গতকালকে রাতের জায়গায় নিয়ে যেতে বলল। আমিও শুধু চুপচাপ বসেই রইলাম। ড্রাইভার গতকালকে রাতের ঠিক সেই জায়গাটাতে নিয়ে এলো। তারপর উর্বশী নেমে গেল, আর আমিও নেমে গেলাম। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সার্টিফিকেটগুলোর কোনো হদিস পেলাম না। আরে, সার্টিফিকেটগুলো আমি নিয়ে আসলে তো থাকবে, কিন্তু আমি এই বড়লোকের মেয়েটার থেকে একটা সুযোগ নিতে চেয়েছি জীবনে বাঁচবার জন্য। হয়রানি হবার পর উর্বশী গাড়িতে উঠে পড়ল, আর ড্রাইভারও। তাই দেখে আমিও গাড়িতে উঠে পড়লাম। তখন উর্বশী বলল, সরি, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। ভাগ্যে যা থাকে তাকেই মেনে নিতে হবে। দাঁড়ান, আমি আপনার ভাগ্য বদলে দেওয়ার ব্যবস্থা করছি। বলেই উর্বশী কাকে ফোন করলো, আর ওপাশ থেকে ফোনটা রিসিভ করে নিল। তখন উর্বশী আপু বলল, কই রে তুই? আমি বাসায় আছি। কেন? অপর পাশ থেকে একটি মেয়ে, আমি তোদের বাসায় আসছি, দারোয়ানকে বলে রাখিস। ঠিক আছে, আয়। ড্রাইভার উর্বশী আপুর কথা মতো একটা 3 তলা বাড়ির গেট দিয়ে ঢুকতে লাগলো। দারোয়ান কিছু না বলে উর্বশীকে স্যালুট করলো, আর গাড়িটিও বাড়িটির ভিতরে এসে থামলো। উর্বশী আপু গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বললেন, তাই আমিও নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পর একটা মেয়েকে দেখতে পেলাম। দেখতে মাশাআল্লাহ হুটপরির থেকে কোনো অংশে এক ফোঁটা কমতি নেই। লাল রঙের একটা শাড়ি পরে আছে মেয়েটি। হাতের দিকে চোখ গেলে দেখতে পাই এক হাতে লাভ সিস্টেমের ঘড়ি, আর এক হাতে নীল লাল হলুদ চুড়ি মেশানো হাতে, তাও অনেকগুলো। কানে চোখ যেতেই মেয়েটি কানের নিচে দেখি যে কানের ঝুমকাটা অনেক লম্বা। কি বলবো আর আপনাদের, প্রথম দর্শনেই হারিয়ে গেছি তার শহরের মায়ায়। এখন এই মায়া থেকে কে টেনে তুলবে? তোলার তো কোনো মানুষ নেই। হ্যাঁ, আমাকেই নিজেই চেষ্টা করতে হবে। ওই, আপনি কই হারালেন সূর্য? উর্বশী আপুর কথায় আমি নিজেকে সামাল নিলাম। কি হয়েছে আপু? তখন দেখতে পাই মেয়েটি আমাদের একদমই কাছাকাছি। আপনি কই হারাইছিলেন? ঝুমকোর মধ্যে। আরে আমার ভেতর হারালেন কেন আপনি? আর আমি তো আপনাকে ফার্স্ট দেখলাম মনে হয়। আমি বলতে চাইছি
আপনার কানের ইয়া বড় ঝুমকোর মধ্যে আমি ডুবে গিয়েছিলাম। ও তাই বলুন। ওর নাম কি জানেন আপনি? নাম না বললে কি করে জানবে আপু? কিরে বল না, তোর নাম কি? উর্বশী আপু তার বান্ধবীকে কথাটা বলল। তুই বলে দিলেই তো হয়। তোর নাম তুই বল। আমার কানের ঝুমকোর নামের বরাবরই আমার নাম ঝুমু। অনেক কাছাকাছি। একদমই, চলুন ভেতরে, আর তুইও আয়। তারপর ঝুমু মেয়েটি আমাদের দুজনকে একটা টেবিলে বসিয়ে রেখে কই যেন হারালেন। একটু পরে আবার চলে এলেন 3 কাপ চা নিয়ে। উর্বশী আর আমাকে চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে ঝুমু উর্বশীর পাশে গিয়ে বসলো। উর্বশী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঝুমু, আমাকে একটা হেল্প করবি দোস্ত? ট্রাই করব, বল। শুধু ট্রাই না, হেল্প করতেই হবে তোকে। কি করতে হবে সেটা বলবি তো নাকি? তোর ভাই জহিরের অফিসে এই ছেলে মানে সূর্যকে ঢুকিয়ে দে না। ঠিক আছে, ভাইয়াকে বলবো আমি তোর হয়ে। আপনার সব সার্টিফিকেটগুলি নিয়ে রেডি থাকেন। আমি কিছু বলতে গেলে উর্বশী আপু বলল, কাগজপাতি নেই। নেই মানে? তারপর গতকালকে রাতের ঘটনা উর্বশী আপু ঝুমুকে খুলে বলল। তারপর ঝুমু বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে যেইভাবেই হোক না কেন ম্যানেজ করে তোকে ফোন করে বলবানি। হয়তো বা প্রশ্নের সম্মুখীন হতে পারে। আমিও বলে দিলাম কোনো সমস্যা নেই এতে আমার। তারপর ঝুমু আর উর্বশী আপু নিজেদের মাঝে কথা বলল। আমি বেচারার মতো বসে থাকলাম। কথা বলা বলি শেষ হলে ঝুমুর থেকে বিদায় নিয়ে আবারও গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়িটা চালাতে লাগলো। চালাতে 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 উর্বশীদের বাসায় এসে পৌঁছালাম। গাড়ির ঘড়িতে দেখতে পেলাম 9:25 বাজে। উর্বশী আপু নেমে পড়ল, আমিও নেমে পড়লাম তার সাথে। হাঁটতে লাগলাম ভিতরের দিকে। তখন আমি বললাম, ধন্যবাদ আপু, অনেক বড় একটা উপকার করলেন। ওকে, কোনো সমস্যা নেই। আপুর কথা শেষ না হতেই আপুর আম্মু সোফায় বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল। দাঁড়া উর্বশী। উর্বশী আপু দাঁড়িয়ে বলল, দাঁড়াইলাম। ছেলেটি কে? আমার বয়ফ্রেন্ড। তুমি হ্যাপি? আন্টি এগোতে লাগলো আমাদের দিকে। আপুর এমন কথা শুনে আর মায়ের মুখের উপর বলে মিথ্যা বলে দেয়া আমি না কি তার বয়ফ্রেন্ড। আমি তো ভয় পেতে পেতে শেষ। এখন যদি আমাকে বা উর্বশী আপুকে থাপ্পড় লাগিয়ে দেয় তাহলে কি হবে? আন্টি আমার কাছাকাছি আসার পর তিনি হাত উঁচা করতেই আমি চোখ বন্ধ করে নিলাম। কিন্তু থাপ্পড়ের আওয়াজ আসলো বলে আমি চোখ খুলে তাকালাম। দেখতে পাই আন্টি আমার মাথায় হাত দিচ্ছে। তোর পছন্দ একদমই পারফেক্ট আছে। মা, আমি তোমার সাথে ইয়ার্কি মারছি আর তুমি সেটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? আপুর এমন কথায় দেহ থেকে প্রাণটা নিঃশ্বাস নিতে লাগলো। তাহলে এ কে? ও আমার কলেজ ফ্রেন্ড। আচ্ছা, এবার যা, টেবিলে খেয়ে নে, খাবার দেওয়া আছে। আন্টি আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। আন্টির কথা শেষ হলে খাবার টেবিলে চলে গেলাম উর্বশীর সাথে, এবং আমি উর্বশী আপুর মতোই খাওয়া দাওয়া করছি। খাওয়ার মাঝে আমি খেয়ালও করেছি যে সচমেলের খাবার রান্না করার পর যেমন থাকে ঠিক সেরকমই আছে। তার মানে আন্টি এখনো খাইনি। আমি উর্বশী আপু আর আন্টির ভাবসাব বুঝতে পারলাম কিছুটা। মানে হলো আন্টি উর্বশীকে হয়তো কিছু কথা বলতে চায় কিন্তু পারে না। খাওয়া দাওয়া শেষ হলে চেয়ার থেকে উঠে পাশের ট্যাপ থেকে হাত ধুয়ে নেই। হাত ধোয়া হলে ট্যাপের পাশে থাকা সাদা রঙের টিস্যু দিয়ে হাত মুছে সেটি ময়লা ফেলার ঝুড়ির মধ্যে ফেলে দেই। তারপর আমি উর্বশীকে পিছন ফিরে বললাম, আপু আমি চললাম রুমে। ঠিক আছে, গুড নাইট। আপু তখনও খাবার টেবিলে বসে বসে কি যেন নিয়ে ভাবছিল, তাই আমি তাকে ডিস্টার্ব না করে রুমে চলে এলাম। রুমে এসে বিছানার উপর শুয়ে পড়লাম। চোখে বিষণ্ণ একটা ঘুম আসলো, তাই ড্রেসিং টেবিলের উপর রাখা বাতিটার সুইচ অফ করে দিলাম। এখন আপাতত রুমটা অন্ধকার, আর ঘুমের মধ্যে সেই ঝুমু মেয়েটি দেখতে পেলাম। ঝুমু মেয়েটি আমার একেবারে কাছে চলে আসলো, আর আমার মেয়েদের মতোই শ্বাসকষ্ট হচ্ছিল ঘুমের ঘরেই। একেবারে কাছাকাছি চলে এলে আমার দম মোমবাতির ন্যায় ধপ করে বন্ধ হয়ে যায়, আর আমার ঘুমটাও ভেঙে যায়। হাঁপাতে হাঁপাতেই অন্ধকারে পাশেই ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের গ্লাসটায় হাত দিয়ে নিতে গেলে সেটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর পানিও মেঝেতে গড়াগড়ি খায়। কাচের গ্লাসের এই একটা সমস্যা, কোনো রকম নিচে পড়লে ফার্দা ফাই হয়ে যায়। কেন রে ভাই, স্টিলের গ্লাসের মতো থাকলে কি হয় তোদের? বাড়িওয়ালার কাছে কোনো প্রবলেম নেই, কিন্তু এত রাতে ঘুমাবো নাকি কিভাবে গ্লাসের টুকরোগুলো তুলবো? এতে তো পানিও খেতে পারলাম না। অপরদিকে এই বিপদ। একবার খেয়াল এলো, থাক যা হবার হয়ে গেছে,
আগে ঘুম, পরে সবকিছু। আবার খেয়াল এলো এটা তো আমার বাড়ি নয়, তাই এত অহংকার কিসের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজের মহিলা বা অন্য কেউ আমার রুমে আসলে পাটা তো কেটে রক্ত পড়বে। এই ভাবনা চলে এলে আমি ড্রেসিং টেবিলটার লাইটটা অন করে বিছানাটা ছেড়ে নেমে গ্লাস ভাঙার পাশ কাটিয়ে বাথরুমে চলে আসি এবং আপুর সেই শপিং এর ব্যাগগুলো নিয়ে আসি। সেখান থেকে ফ্রোমের মতো বের করলাম, সেটা দিয়ে পরিষ্কার করতে লাগলাম মেঝে। পরিষ্কার করা শেষ প্রান্তে চলে এলে ছোট্ট একটা কাঁচের টুকরে হাত কেটে গেল। তারপর আমি সেগুলো পরিষ্কার করে রুমের বাহিরের ময়লা ঝুড়িটিতে ফেলে চলে আসলাম রুমে এসে বাথরুমে গিয়ে রক্তমাখা হাতটা ধুয়ে টিস্যু পেঁচিয়ে বিছানার উপর এসে বসে পড়লাম। রক্ত পড়া বন্ধ হলে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম আর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলায় আগের দিনের ন্যায় পাখিদের কিচিমিচি শব্দ শুনতে পেলাম আর ঘুম থেকেও জেগে গেলাম তখন। তবুও চোখ জোড়া বন্ধ করে শুয়েই রইলাম। তার একটু পর উর্বশী আমার রুমে এসে কফির কাপ ড্রেসিং টেবিলের উপর রাখতে গেলে ভয় পেয়ে তার হাতে আমার জন্য আনা কফিটার গ্লাস হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। কারণ ড্রেসিং টেবিলের নিচে মেঝেতে রক্ত লেগে আছে, তাই দেখেই সে ভয় পেয়ে গেল। আর সে ভাবতেও লাগলো রক্ত কোত্থেকে আসলো এখানে। আর তখন আমিও চোখ খুলে বিছানার উপর বসে পড়ি আর দেখি উর্বশী আপু দাঁড়িয়ে আছে আর তার পায়ের থেকে অল্প দূরেই কাপটা চুরচুর হয়ে ভেঙে আছে। আমি বসে পড়লে তখন উর্বশী আপু দেখতে পেল আমার হাতেও রক্ত লেগে আছে। তখন তিনি বললেন, মেঝেতে আর আপনার হাতে কিসের রক্ত এগুলো? আমি আপুকে গতকাল রাতের অন্ধকারে গ্লাস ভেঙে ফেলার কথা বললাম। সব শুনে তিনি বললেন, আমাকে বা কাজের মহিলা খালাকেও জানাতে পারতেন, শুধু শুধু আপনি নিজের হাত কেটে ফেললেন। নিজের ভুল নিজেকে শুধরানোই বেটার। সেটা ঠিক, তাই বলে হাত কেটে নেবেন? দেখি তো কতখানি কেটে গেছে। উর্বশী ঝুঁকে আমার হাতটা তার হাতের মাঝে নিয়ে দেখতে লাগলো, ঠিক আমার আপন বোন সাবিহার মতোই। ভালো করে দেখে তিনি বললেন, অনেকখানি কেটে গেছে, আপনি একটু বসুন, আমি গিয়ে আম্মুর রুম থেকে ব্যান্ডেজ করার মতো কিছু পাই কিনা। তারপর চলে গেল সে। আর কিছুটা সময় পর চলে এলো একটা ছোট্ট বক্স নিয়ে। ড্রেসিং টেবিলটার ছোট্ট চেয়ারটা টেনে বিছানার পাশে এসে বসলো এবং বক্সটা বিছানার উপর রাখলো। উর্বশী বক্সটা খুললো, দেখতে পেলাম একটা সাদা বোতল ও ক্রিম আর ব্যান্ডেজের কাপড় আর সাদা কস্টেপ সহ আরো বেশ কিছু। উর্বশী আপু আমার হাতটা এগিয়ে নিয়ে সেই বোতলটা খুলে লাল রক্তের মতো কিছু দিয়ে আমার হাতের আঙ্গুলটা পরিষ্কার করলো ব্যান্ডেজের সাদা ফুটা ফুটা কাপড় দিয়ে। পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল, ঠিক ডাক্তারদের মতোই। আবার আমার বোন সাবিহার মতোই। আপুর কথা তখন খুব করে মনে পড়ছিল। শুধু আপুর কথা বললে ভুল হবে, কম বেশি সবার কথাই মনে পড়ছিল। কিন্তু একজন কালনাগিনীর জন্য আমার ফুলের মতো জীবন ডাস্টবিনের ন্যায় হয়ে গেছে। আমার কি বা দোষ ছিল? আমি উর্বশী আপুর ব্যান্ডেজ করার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো আনমনে ভাবছিলাম। তখন তিনি বললেন, শেষ? কই হারালেন আপনি এবার? না, কোথাও না। সত্যি করে বলেন তো, কি নিয়ে ভাবছিলেন? ভাবছিলাম আমার আপু থাকলে হয়তো এমন করে হাত বেঁধে দিত। এই ব্যাপার? আমাকেই আপু ডাকলেন তাহলে? ঠিক আছে আপু। গুড। আচ্ছা, আমি একটু হাত ধুতে যাব। বলেই বাথরুমে চলে গেল। আমি বসেই রইলাম। একটু পর তিনি হাত ধুয়ে এসে বলতে লাগলেন, আপনার তো অনেক রক্ত বের হয়েছে, ট্যাপের কাছেও রক্ত। আমি কিছু বললাম না, শুধু চুপ করে রইলাম। আর শুনুন সূর্য, আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, আমি আপনার নাস্তা খালাকে দিয়ে আপনার রুমে দিয়ে যেতে বলবো। আচ্ছা। আর হ্যাঁ, কাপের ভাঙা টুকরোগুলো কিন্তু আপনি উঠাবেন না, এটাও খালাকে বলে দেবো আমি। ওকে, চললাম। বলে উর্বশী আপু বক্সটা সাথে করে নিয়ে চলে গেল রুম থেকে বেরিয়ে। আর আমি বিছানার উপর বসা থেকে উঠে বাথরুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখতে পাই ঝুমু মেয়েটি কাপের সেই ভাঙা টুকরোগুলো তুলছে। আমি ভাবতে লাগলাম সে কখন এলো আর ভাঙা টুকরোগুলো সে কেন তুলছে। আপু না বলল খালা উঠাবে এগুলো। আমাকে দেখতে পেয়ে ঝুমু মেয়েটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, এই যে মিস্টার, আমার বান্ধবী আপনাকে থাকতে দিয়েছে বলে আপনি যেখানে সেখানে কাচের ভাঙা টুকরো ফেলে রাখবেন নাকি? আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আরো বলতে লাগলো, অন্যের বাসা আপনি অপরিষ্কার ডাস্টবিন বানিয়ে রাখেন, আমার ভাইয়ার অফিসে আপনি কেমন করে রাখবেন আমার তা বোঝা হয়ে গেছে। পিছনে ফিরে দেখেন। আমার কথায় ঝুমু পিছনের দিকে ঘুরে দেখলো। উর্বশী দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আপুকে আমি আগে দেখতে পেয়েছিলাম। আমি আগে কিছু বলতে গেলে আপু আমাকে ইশারায় দ্বারা চুপ থাকতে বললেন। তাই তো আমি ঝুমুর কথাই শুনে যাচ্ছিলাম, তবে কিছুই বলিনি। তুই কখন এলি উর্বশী?
এসেছি তোর এই রুমে ঢুকতে দেখেই। তাহলে হয়েছে কি? ঝুমু বলতে গেলে উর্বশী আপু ঝুমুকে থামিয়ে দিয়ে বলেন, কফির কাপটা না আমার হাত থেকেই ভেঙে গেছে, তাই আমি তাকে উঠাতে নিষেধ করেছি। আর তুই কিনা তাকে না জেনে শুনে কতগুলো কথা বললি। সরি দোস্ত, আমি আসলেই তখন বুঝে উঠতে পারিনি। আমাকে কেন সরি বলছিস? সরিটা সূর্যের কাছ থেকে নে। সরি। ঠিক আছে, এতে সরি বলার তেমন কিছু নেই। সরিটা তাহলে মওকুফ করছেন? উর্বশী আপু, আমার না রুমে কেমন জানি লাগছে, আমি কি আপনার সাথে বাইরে যেতে পারি? আমার তো কলেজ আছে, কলেজ শেষে আবার নীলের সাথেও দেখা করতে হবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। ঝুমু আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমিও মুচকি হাসি দিলাম। তাহলে তো হলোই, নাস্তার রেস্টুরেন্ট থেকেই তোমরা করে নিও, এটাই ভালো হবে। ঠিক আছে। তারপর ঝুমু মেয়েটি গিয়ে হাতে জমানো কাঁচের টুকরোগুলো ময়লার ঝুড়িটায় ফেলে দিয়ে আমাকে বলল, চলুন আমার সাথে তাহলে। আমি ঝুমু মেয়েটির কথা মতো তার পিছু পিছু চলতে লাগলাম। সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি ঝুমুর একটা কালো রঙের গাড়ি। গাড়ির কাছে এসে বলল, আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন? না তো, কোনোদিন ড্রাইভ করিনি। তাহলে আর কি করার, ড্রাইভারকেও সাথে নিয়ে নিতে হবে। বলেই গাড়িতে উঠে পড়লো এবং আমাকে উঠতে বলল। তাই আমিও উঠলাম। ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। তখন ঝুমু ড্রাইভারকে বলল, আঙ্কেল, সামনে কফি শপে সাইড কইরেন তো। আচ্ছা মামনি। ঝুমুকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বলবো কি বলবো না সেটাই ভাবছি। কথাটা শুনে যদি বিরক্ত বোধ করে তখন তো কি হবে। এর মধ্যেও গাড়িটা কফি শপের বাইরে এসে গাড়ি সাইড করলো। আমরা দুজন নেমে কফি শপের ভিতরে ঢুকলাম এবং একটা টেবিলে বসে পড়লাম। আমি খেয়াল করলাম লোক সংখ্যা তেমন নেই ভিতরে। উন্নত মানের হলে এমনিতেই লোক সংখ্যা কম থাকে। একজন ওয়েটার এসে কফির অর্ডার নিয়ে গেল। ওয়েটার চলে গেলে আমি ঝুমুকে বললাম, আপনার চুলগুলো থেকে খুলে রাখলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু ঝুমু উত্তর দিল, জানি। এর মধ্যে ওয়েটারটা কফি নিয়ে এলো। আমি কফিটাতে চুমুক দিলাম, কিন্তু ঝুমু মেয়েটি কফিটার গ্লাস হাত দিয়ে ধরে আছে। আমি সেদিকে তাকিয়েছি বলে ঝুমু বলল, 1 সেকেন্ড। আর একটু পরেই ঝুমু তার চুলগুলো ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি তার দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, কারণ ঝুমুকে যতই দেখছি ততই ভালো লাগছে আমার। রীতিমতো ঝুমু আমার কাছাকাছি চলে এলো এবং বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলেন যে? আমি ঝুমুর কথায় বসে পড়লাম। সেও বসে পড়লো আমার সামনের চেয়ারে এবং কফিটা খেতে লাগলো। ঝুমুর কফি খাওয়া দেখে তো আমি অবাক, কারণ সে চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছে। আমি সেদিকে অপলক তাকিয়ে আছি। তখন ঝুমু খেয়াল করলো যে আমি তার দিকে তাকিয়ে আছি। সে বলল, এই যে মিস্টার, তাকিয়েছেন কেন? আপনার হাবভাব কিন্তু ভালো লাগছে না আমার। একটা কথা জিজ্ঞেস করি? আমি প্রেম করি কি না তাই জিজ্ঞেস করবেন, তাই না? সুন্দরী মেয়েদের এই একটা বদভ্যাস, কিছু জিজ্ঞেস করতে চাইলেই তারা বাল পাকনামি করে নিজে রিলেশন করে কিনা বুঝে। কি জিজ্ঞেস করবো সেটা নিজেও জানে না, তবুও। না। তাহলে করুন জিজ্ঞেস। আপনি চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছেন কেন? ও, এই ব্যাপার। আসলে আমার ছোট থাকতে কফি খেতে গিয়ে জিহ্বা পুড়ে যায়, তাই আমি চামচ দিয়েই কফি খাই সবসময়। ও শুনুন। বলুন। তখন ঝুমু তার কাঁধের ছোট ব্যাগটা তার কোলে রেখে ব্যাগটার চেইন খুলে একটা কার্ড আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বড় ভাইয়া আপনাকে তার অফিসে দেখা করতে বলেছেন, এই নিন ভিজিটিং কার্ড। আমি ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে বললাম, ধন্যবাদ আপনাকে অসংখ্য। ওকে, ঠিক আছে। আমরা কি বন্ধু হতে পারি? আমার এমন কথায় ঝুমু মেয়েটি আমার দিকে কেমন দৃষ্টি করে তাকিয়ে আছে তা আমি বুঝতে পারলাম না। কি হলো বলুন? বন্ধুর সম্পর্কটা কখনো বলে কয়ে হয় না, বরং আপনা আপনি থেকেই হয়ে যায়। তার মানে হতে পারি না? বললাম তো, এইভাবে বলে হয় না বন্ধুত্ব সম্পর্ক। তারপর আমি আর কথা বাড়ালাম না। কফিটা শেষ করে বসে রইলাম এই আশায়। ঝুমুর কফি খাওয়াটা দেখছিলাম। তারও খাওয়া শেষ হলো। কফির বিলটা টেবিলের উপর রেখে দিয়ে উঠে পড়লো ঝুমু, তাই আমিও উঠে পড়লাম। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা ছেড়ে দিল। আমি গাড়ির ভেতরে গিয়েও কোনো কথা বলছি না, শুধুই চুপচাপ বসে আছি। তাই ঝুমু মেয়েটি বলল, আচ্ছা, বন্ধু হতে পারেন। আমি ঝুমুর দিকে তাকিয়ে এবার একটু হাসি দিলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা চালিয়ে চালিয়ে একটা কলেজের সামনে নিয়ে এলো। তখন ঝুমু তাকে থামাতে বলল গাড়িটা। ড্রাইভারও থামিয়ে দিল। তারপর সে নেমে গেল। আমিও নেমে গেলাম। নেমেই ঝুমুর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এখানে কেন আসলাম আমরা? কারণ এটা আমার কলেজ। আমি ভালো করে লক্ষ্য করলাম কলেজটাকে। কলেজটা সাধারণত অনেক জায়গা নিয়ে অবস্থিত। 4 তলা কলেজ। আর এখন কলেজের মাঠের কাছাকাছি রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আর কলেজের সাথে একটা মসজিদ।
অনেক সুন্দর একটা মসজিদ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তখন আমি ঝুমুর সামনাসামনি হয়ে বললাম, অসম্ভব ধন্যবাদ আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য। ওয়ে, এখন আমরা বন্ধু, তো আমাদের মাঝে এখন আর আপনি সাপনি চলবে না। তাহলে আমি আপনাকে তুমি করে বলি? ঠিক আছে, তা আপনার জায়গাটা খুব পছন্দ হয়েছে বুঝি? খুব। তবে তুমি আমায় আপনি বলে ডাকতে না বলে নিজেই আপনি করে বলছেন। হ্যাঁ, আমি তুমি বলতে পারবো না, তাই আপনি করেই বলবো। আচ্ছা, আর কি করারই বা। তারপর আবারও দুজনে গাড়িতে চেপে বসলাম। ড্রাইভার আঙ্কেল একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন। তারপর রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে ঝুমুর গাড়িতে করে উর্বশী আপুর বাসায় চলে আসি এবং আমি আমার থাকার রুমে চলে এলাম। রুমে এসে হাতের ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখলাম। তারপর চোখ গেল বিছানার উপর। দেখতে পেলাম সেখানে একটা শপিং ব্যাগ, তাই বিছানার উপর থেকে সেটি হাতে নিলাম এবং সেটি শপিং ব্যাগ থেকে বের করলাম। শপিং ব্যাগ থেকে বের করার পর দেখতে পাই একটা 7 ফুটের মতো গিফট। গিফটের প্যাকেটটা খুলে দিলাম আর তাতে দেখতে পাই একটা মোবাইল। আশ্চর্য হলাম এক অদ্ভুত কাণ্ড দেখে। জীবনেও এমন কোনো কিছু দেখিনি। আর সেটি হলো মোবাইলটা আছে, সেটি দেখতে পাচ্ছি পরিষ্কার, কোনো খাপটাপ নেই। আপনারাও আশ্চর্য হলেন বোধহয়, তাই তো নাকি? এমন অদ্ভুত কথা আমি বললে তো আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। মোবাইলটা রাখার বক্সটা কোনো কাগজ বা কার্টুনের, আবার লোহারও নয়। বক্সটা হলো কাচের। কাচের গ্লাস না খুলেই বাইরে থেকে দেখা যাচ্ছে মোবাইল সহ হেডফোন, চার্জার, ব্লুটুথ, এই সকল জিনিসপত্র। আপনারা ভাবছেন আমি স্বপ্ন দেখছি? আরে ভাই, আমিও তখন ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আসলে তা নয়, এটাই বাস্তব। গল্পে আসি। আমি খুঁজতে লাগলাম মোবাইলটা বের করব কিভাবে। অপরদিকে উল্টাতে দেখতে পেলাম ছোট্ট একটা তালা, তাও পাসওয়ার্ডের। দেখে হাসি আসলো আমার, তাই হাসতে লাগলাম আর আনমনে বলতে লাগলাম, এটা মোবাইল নাকি অন্য কিছু? অনেক অনেক দামি মোবাইল হলে যা হয় আর কি। পাসওয়ার্ড চাচ্ছে, তাই আশেপাশে দেখতে লাগলাম কিছু আছে কিনা। তাই প্যাকিং করার প্যাকেটটাও দেখতে লাগলাম। তখন দেখতে পেলাম একটা ছোট্ট কাগজে লেখা আছে, তোমরা যেটা খুঁজছো সেটি দরজার পেছনে আছে। লেখাটি দেখে আমি রুমের দরজার পিছনের দিকটাই দেখতে লাগলাম। দরজাটায় আসলেই লেখা আছে। সেখানে আবারও আগের ন্যায় লেখা আছে, এখানে নয়, মেইন দরজায়। কেমন বোকা তুমি, হ্যাঁ? লেখাটা দেখে নিজের কাছেই নিজে বোকা মনে করতে লাগলাম। তারপর মেইন দরজায় এসে দেখি বোকা হলেই পাসওয়ার্ড। লেখাটি দেখে মাথার চুল চুলকাতে চুলকাতে রুমে চলে আসলাম এবং এটি পাসওয়ার্ড। যেখানে চাচ্ছে সেখানে টাইপ করে দিয়ে দিলাম। আর সাথে সাথেই কাচের গ্লাসটা ফাঁকা হয়ে গেল। আর তখনই উর্বশী আপুর কথা মনে হলো, তাই আমি উর্বশী আপুর নিকট নিয়ে যেতে লাগলাম কাচের কাপটা নিয়ে। আমি আপুর বাইরে এসে কড়া নাড়লাম। আমি আপুর দরকারে বাইরে এসে কড়া নাড়লাম। তখন উর্বশী আপুর রুমটা খুলে আমাকে একবার চোখ দিয়ে পরিদর্শন করে ভিতরে চলে গেল। তিনি ভিতরে গিয়ে বিছানার উপর বসলো এবং আমাকে বলল, ভেতরে আসেন। আমিও ভিতরে চলে এলাম। এটা মনে হয় আপনার জন্য। তখন আপু একটা অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আসলে তুমি একজন বোকা, সে যাই হোক, এটা তোমার জন্যই, আমার তরফ থেকে জবের জন্য উপহার। তুমি কেমন করে জানলে আমার জব হয়েছে? ঝুমু আমাকে সব বলে দিয়েছে। কি ঝুমুকে পছন্দ করো, তাই তো নাকি? না আপু। এদিকে এসো। কি আপু? বললাম আমার কাছাকাছি আসো। আমি তার কাছাকাছি চলে গেলাম। তখন তিনি বলল, আমার পাশে বসো। কিন্তু আমি যা বলছি তাই করো। আমি তার কাছাকাছি বসে পড়লাম বিছানার উপর। তখন তিনি, তুমি আমার ছোট ভাই, এবার বলো ঝুমুকে কি তুমি পছন্দ করো? আমি সত্যিটা বলবো, তবে তবে কি? একটা কথা দিতে হবে আমায়। আমি যা বলবো তা ঝুমু বা কাউকে বলা যাবে না। এই কথাটা দিতে পারবেন তো নাকি? ঠিক আছে, কথা দিলাম, এবার বলো। আপু, প্রথম দেখাতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই ঝুমু যেদিন আমার ভালোবাসা বুঝবে সেদিন আমিও তাকে আমার ভালোবাসার কথাটা তাকে বলবো, বা তারও আগে। অনেক পছন্দ করি আপনার বান্ধবী। বলে ফেলো, দেখবো, মেনে নিব। কদিন যাক, আমি হয়তো বা বলে দিতে পারি। আর আপু, আপনি কিন্তু কথা দিচ্ছেন, কথা রাখেন। ওকে, আর জবের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আপু। তারপর বিছানার উপর থেকে উঠে নিজের রুমে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে দিলাম। পরে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম ভাঙলে রেডি হয়ে মোবাইলটা পকেটে রেখে নাস্তা করে আন্টির কাছে গেলাম। আন্টি তখন দোতলার বারান্দায় বসে বসে পেপারের পাতা উল্টাচ্ছিল। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম আর আন্টিও আমায় দেখতে পেয়ে বলল, কি হে যুবক, কিছু বলবা? আজকে আমার জবের প্রথম দিন, দোয়া করবেন। দোয়া করি অনেক হ্যাপি হও জবটাতে, ইনশাআল্লাহ। তখন আমি সামনের দিকে এগিয়ে তার পায়ে সালাম করলাম আর তিনি এমন দশা দেখে পেপারটা পাশের সিটে রেখে দাঁড়িয়ে আমাকে উঠালো পায়ের কাছ থেকে আর বলল, কি করছো? আমি জানি আপনার অনেক কষ্ট, আমার মতো। তখন তিনি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, জীবনে অনেক বড় কিছু হও বাবা।
তারপর আন্টিকে রেখে বেরিয়ে পড়লাম ঝুমুর বড় ভাইয়া জহিরের অফিসে, তার সাথে দেখা করতে, এবং ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী পৌঁছেও গেলাম সেখানে। অফিসের দারোয়ান গেট দিয়ে ঢুকতে বাধা দিলে আমি ভিজিটিং কার্ডটা পকেট থেকে বের করে দেখাই। তিনি স্যালুট করেন, আর আমার তখন কেমন যেন ভয় লাগলো। সে যাই হোক না কেন, অফিস ভবনের সামনে এসে পড়লাম। দেখতে পেলাম দোতলা ভবন অফিসের, তাই আমি ভিতরে ঢুকে পড়লাম। নিচে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম উপরে জহিরের অফিস, তাই আমি সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলাম। এসব একটা ঝামেলার মধ্যে ঢুকে পড়লাম। দেখতে পেলাম দরজার জায়গায় কাচের গ্লাস, আর দেখতে পেলাম অফিসের স্টাফেরা অফিস থেকে দেওয়া অ্যাক্সিস কার্ড ব্যবহার করে ভিতরে ঢুকছে, কিন্তু আমার কাছে ওরকম কোনো কার্ড নাই। আর আমি তখনই খেয়াল করলাম ঝুমু মেয়েটি অফিসের ভিতরের কাচের গ্লাসের পাশে বসে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। আমি হাত উঁচু করলাম, ঝুমু সেটি দেখেও না দেখার ভান করলো, এবং তারপরেই ঝুমু সহ সেই মেয়েটি আসলো এবং অন্য আরেকটা দরজা দিয়ে আমাকে ভিতরে নিয়ে এলো। ঝুমু আমাকে তার ভাইয়ার কেবিনে পাঠিয়ে দিল। আমি রুমে ঢুকেই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর বললেন বসুন মিস্টার। আমিও বসে পড়লাম। শুনুন মিস্টার, আপনি তো নতুন, তাই আপনার সাথে সিনিয়র কলিগ দিচ্ছি, যাতে সে আপনাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আপনি একাই যাতে সবকিছু বুঝে নিতে পারেন। ওকে স্যার। আর তখন তিনি একটা বেলে টাপ দিলেন, আর অফিসের পিয়ন এসে বলল তন্ময়কে ডেকে পাঠাও তো আমার কেবিনে। বলেই পিয়ন একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আর কিছুটা সময় পর তন্ময় স্যার এরপর কেবিনে দরজাটার সামনে এসে বলল, স্যার আমায় ডাকছেন? হ্যাঁ, এসো তন্ময়, বসো। তন্ময় লোকটি আমার পাশের চেয়ারে বসলো এবং স্যার বলতে লাগলো, তন্ময়, ওনাকে তোমার নতুন প্রজেক্টে নিয়ে নাও, যাতে করে অল্প সময়ে ধারণা জন্মায়। ঠিক আছে স্যার। ওকে, এবার তন্ময়ের সাথে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিন। স্যারের কথায় আমরা তার রুম থেকে বেরিয়ে পড়লাম এবং দেখতে পেলাম ঝুমু বাইরের সিটে বসে আছে। আমাকে দেখে বলল, কি বললো ভাইয়া আপনাকে? জয়েন করে কাজ দিয়ে দিল। গ্রেট। তারপর ঝুমুকেও সাথে করে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। এভাবেই কয়েক মাস কেটে গেলে উর্বশী আপুদের বাসা থেকে অফিস দুটোর মাঝে শুধু আবদ্ধ তা কিন্তু একেবারে নয়, মাঝে মধ্যে ঝুমুকে নিয়েও ঘুরতে যাওয়া চলে। আজকে অফিস নেই, তাই ভাবলাম আজকে ঝুমুকে আমার ভালোবাসার কথাটা বলে দিব। আমার যেই ভাবা ঠিক সেই কাজ। ঝুমুকে আসতে বললাম একটা জায়গায়, ঝুমু আগেই চলে এলো, আর আমিও চলে এলাম। আমি আগেই বললাম, শীত করতেছে অনেক, তাই না? না তো। তাহলে গরম লাগতেছে? না। তাহলে কি লাগতেছে? ওই যে নাতিস্থল্য। আপনি কি যেন বললেন? আমি? হ্যাঁ আপনি। আকাশটা অনেক পরিষ্কার, তাই না? আপনি কি এটাই বলতে চাইছেন? না। তাহলে কি বলবেন সেটা বলুন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কালকে বলি? না, যা বলার আজকেই বলতে হবে আপনার। কি যেন বলবো আমি। কি বলবেন সেটা তো একমাত্র আপনিই জানেন। আমি তখন মনে সাহস সঞ্চয় করে আমি হ্যাঁ আপনি। তারপর কি? নিশ্চয়ই ভালোবাসেন। হ্যাঁ। না না। কোনটা ভাববো, প্রথমটা নাকি শেষের দুইটা? ফার্স্টটাই। আমি এখন চলে গেলাম। তখন ঝুমু আমার হাতটা টান দিয়ে বলল, নিজের মনের কথাটা এতটা সময় নিয়ে বললা, তাও আমার সাহায্য নিয়ে। আমি ছেলে হলে দেখতা কিভাবে প্রপোজ করতাম। পরে কথা হবে, এখন কেমন যেন ভয় ভয় পাচ্ছে। আমি চলে যেতে লাগলে ঝুমু বলে উঠল, ওকে, নিজের মনের কথাটা শুনাইয়া দিলা, কিন্তু আমার উত্তরটা কি তা না জেনেই চলে যাচ্ছ যে? শুনে তো চাও আমার উত্তরটা। ঠিক আছে, তোমার উত্তর বলো। নিশ্চয়ই হ্যাঁ হবে। অবশ্যই হবে। কিন্তু কেন? কারণ আপনি লেট। লেট মানে? গতকালকে আমাদের কলেজের একজন ছেলে আমাকে প্রপোজ করছে, আমিও তার প্রপোজালে হ্যাঁ বলে দিছি, কারণ আমার কিছু করার নাই সূর্য। আমার চোখের কালো মনির উপরে পানিতে টলমল করছে, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরাচ্ছি না। ঠিক সেইভাবে ঝুমুকে বললাম, আচ্ছা, তাকে নিয়ে ভালো থেকো, আর আমাকে একটু হলেও মনে রেখো। আমি পিছন ফিরে চলে যেতে লাগলে ঝুমু আমাকে আমারও পিছন থেকে হাত টান দেয়। তবু আমি হাতটা ছাড়িয়ে এক হাত চোখের টলমল পানিটা মুছে হাঁটা দিলাম। উর্বশী আপুদের বাসায় এসে রুমে এসে বসে রইলাম বিছানার উপর জড়সড় হয়ে, আর চোখের পানিগুলো মুছতে লাগলাম। আজ ছেলে বলে আওয়াজ করে কান্না করতে পারি না, মেয়ে হলে অবশ্যই আওয়াজ করে কান্না করতাম, আর সেটা হোক বা বাথরুমে ঝর্ণার পানিতে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানিও ফুরিয়ে গেল। তখনই দেখতে পেলাম রুমের জানালাটা দিয়ে একটা ছোট্ট পাখি ঢুকে পড়ে, আর তখন রুমের সিলিং ফ্যানটা চলছিল। এসি আছে, তবে আজকে দুঃখের জন্য আর চালাইনি। সে যাই হোক, পাখিটাকে দেখতে পেলাম ঠিক ফ্যানের বাতাসের দিকেই চলে গেল, আর কেমন করে যেন উপরেও উঠে পড়ল, কিন্তু পাখিটা আর নিচে নামতে পারছে না।
কতক্ষণ চেয়ে থাকলাম হয়তো নেমে পড়বে, কিন্তু নামতে চেয়েও পারছে না। এই ভয়ে যে যদি ফ্যানের পাখার ব্লেডের মতো আঘাত লাগে তাহলে তো দফা রফা হয়ে যাবে। আর আমারও একই চিন্তা হলো। তাই আমি বিছানার উপর জড়সড় হয়ে বসে থাকা থেকে উঠে গিয়ে ফ্যানের সুইচটা অফ করে দেই। ফ্যানের পাখাগুলো একেবারেই থেমে গেলে আর সে তখন নেমে আমার কাছাকাছি চলে আসে আর আমাকে সামনে থেকেই দেখে, জানালাটা দিয়ে টুকুট করে বেরিয়ে পড়ে। তাই দেখে আমার মনটা কেমন হালকা ভালো লাগলো। আর তখন সেই মুহূর্তে চোখে প্রচুর ঘুম চলে আসে। তাই আমি এসিটা চালিয়ে শুয়ে পড়ি বিছানার চাদরটা টেনে। দুপুর সহ আর সন্ধ্যা পেরিয়ে গেল, কিন্তু ঘুম আর ভাঙল না। আর তখনই ভূমিকম্পের ন্যায় উদ্দাম হলো এক প্রকার। চোখ খুলে বালিশের নিচে হাত দিতেই অনুভব করলাম ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বেজে উঠছে। কারণ তখন বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট অবস্থায় ছিল। আপনারাও এটা করতে পারেন। বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট করে রেখে ঘুমাবেন, দেখবেন ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বাজবে। বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখতে পাই ঝুমু কল দিয়েছে। আমি কলটা রিসিভ না করে মোবাইলটাই অফ করে দিলাম। আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসলো না। তাই গড়াগড়ি করতে লাগলাম, কিন্তু গড়াগড়িটাও বেশিক্ষণ টিকাতে রাখতে পারলাম না। উর্বশী আপু এসে দরজায় নক করলো। সূর্য, দরজাটা খোলো। আপুর এমন ভাবে দরজায় নক করায় আমি বিছানায় শোয়া থেকে উঠে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সাথে সাথেই উনি আমাকে ভালো মতো দেখতে লাগলো। আর তখন উনি কাকে যেন বলতে লাগলেন। সূর্য, ঠিক আছে, কোনো চিন্তা করিস না তো তুই। তবে চোখগুলো ফোলা ফোলা লাগছে, কান্না করছে হয়তো বেচারাটা। আপুর এমন কথাই আমি অল্প অল্প বুঝতে পারলাম আপু কার সাথে কথা বলছেন। আর তখনই উর্বশী আপু আমাকে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল, নাও কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে। কে ফোনে? কে আবার? ঝুমু ছাড়া কি অন্য কেউ হতে পারে নাকি? ধরুন আপু, আমি তার সাথে কথা বলবো না। আমি তোমার আপু হয়ে কথা বলতে আসছি, সো বলো তার সাথে কথা। কিন্তু তুমি সবসময় কিন্তু কিন্তু করো কেন? আমি যা বলছি আগে সেটা করো। কি আর করার, ফোনটা কানের কাছে নিয়ে, হ্যালো, কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কি বলবা সেটা বলো। তুমি আমার ফোনটা রিসিভ না করে মোবাইলটা অফ করে রাখছো কেন? আর কান্নাই বা করছো কেন? সেটা আমার ব্যাপার, আমি তোমায় কেন বলতে যাব। আর রাখছি। ওয়েট, শোনো। কি আবার? কালকে দেখা করতে পারবা? না, যা বলার এখনই বলো। ভালোবাসি তোমায়। কি? কানে কি তোমার প্রবলেম আছে? না, তবে তুমি একসাথে কয়জনকে ভালোবাসবা শুনি? কয়জন মানে? তুমি যে বললা দেখা করার সময় তোমাকে কে যেন প্রপোজ করছে, আর তুমিও হ্যাঁ বলে দিছো, এখন তার কি হবে? আসলে এই উর্বশীটি কি বলে, তুমি বোকা। আসলেই তুমি বোকা, মজাকেও সিরিয়াস নিছো। মিথ্যা হলে বলে দিলেই তো পারতে। শুধু শুধু আমাকে এরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো ওয়ে দেখছি না আমি। জানানোর জন্যই তো ফোন দিছিলাম তোমার মোবাইলে। আর আমি যার সারা জীবনের সঙ্গী হব তাকে একটু বাজিয়ে দেখতে হবে না নাকি? তাই বলে কষ্ট দিবা? 100 বার দিব, 1000 বার দিব। আর কালকে অফিস শেষ করে আমাদের বাসায় চলে এসো, ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়ার সাথে কয়েকদিন পরে কথা বললে হয় না? হ্যাঁ, প্রেম করে আকাম কুকাম করে বাচ্চা পেটে রাখতে আমি পারবো না, বিকজ আমি ভাইকেও ম্যানেজ করে নিয়েছি। শুধু কথাবার্তা বলবা ভাইয়ার সাথে, ওকে? এখন রাখছি, আর কান্না একদম করবা না বলে দিলাম। ঠিক আছে। পরে ফোনটা ঝুমু কেটে দিল। আমি দেখতে পেলাম উর্বশী আপু ততক্ষণে বিছানার উপর বসে আছে। আমি এগিয়ে গিয়ে তার মোবাইলটা তার দিকে এগিয়ে দিলাম। আপুও ফোনটা নিয়ে নিল আর বলতে লাগলো, বাহ, এতক্ষণ কথা বললা আর নিজের ভালোবাসাটার মতো করে নিজের করে নিলা। আমি মাথা নাড়লাম। তারপর আপু উঠে চলে গেল রুম থেকে বেরিয়ে। রাতে খাবার টেবিলে খাবার খেলাম সবাই মিলে। খাবার খেয়ে নিজের রুমে এসে ঝুমুকে ফোন করলাম আর অনেক সময় নিয়ে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছি। আপনাদের তো একটা কথা বলিনি একেবারেই, আর রোমান্টিকের কারণে মনেও ছিল না। নীলের বড় ভাই এর বিয়ের ব্যাপারটা না আমার একেবারে মাথায় ছিল না। আমার সাথে ঝুমুর আগে বন্ধুর মতো সম্পর্ক হলে তার কয়েকদিন পরে নীলের ভাইয়ের বিয়ে হয়েছে। নীলের ভাইয়ের বিয়েতে উর্বশী আপু আমাকে নিয়ে যায় তার সাথে। আর ঝুমুকেও তার ভাইকেও আসতে বলেছিল নীলের ফ্যামিলিরা। তাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিল। আর নিমন্ত্রণ করবেই বা না কেন, নীলের বড় ভাইও আমার স্যার যে ক্লাসমেট ছিল, আর আমার স্যারের নাম ডাকও অল্প ছিল শহরে। সে যাই হোক, ঝুমু হলুদের সাথে ম্যাচিং করে লাল রঙের শাড়ি পরে আসছিল, দেখতেই চোখ ঝলসে যাবে এরকম। সেদিনটা অনেক বিনজয় করেছিলাম কেন বললাম সেটা সামনে এগোলেই বুঝতে পারবেন। আমাকে উর্বশী আপু বসিয়ে রেখে চলে গেল। ঝুমু যখন ড্যান্স করেছিল সেদিন আমি অপলক তার দিকে তাকিয়েছিলাম।
পাশে থাকা সোফায় বসে। ঝুমু যে একা ড্যান্স করছে তা একেবারে নয়, ঝুমুর সাথে আরো মেয়ে নাচছে, আর বক্সে পাচ্ছে এই গানটা, মুশকিল মে হ্যাঁ জিনা तूने दिल है जीना हो गए पागल देखो प्यार है ये हसीना कुसु 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 कुसु। সংক্ষেপে বললাম, কারণ গল্পের মধ্যে গান এলাও না। আপনাদেরকে বলে রাখি, যে মেয়ে ড্যান্স করতে পারে তার সাথে বাসর করা সবচেয়ে আরামদায়ক। জাস্ট ফান করলাম, সিরিয়াস নিয়েন না কথাটা। আমি তো ঝুমুর ড্যান্স দেখে তো আরো ফিদা হয়ে গিয়েছিলাম। ওয়ে, আমি তো ঝুমুর প্রতি আগেই দুর্বল, না ফিদা ছিলাম, আর এখন তো আরো ডাবল ফিদা হয়ে গেলাম। সেটা তো বড় কথা না, বড় কথা হলো আমি ঝুমুর ড্যান্সটা অনেক এনজয় করছিলাম। তখন একটা ছেলে আমার পাশে বসে গাড়ি হাত দিয়ে বলে, মামা, মেয়েটা অনেক জোস। আর দেখ, মেয়েটার কোমরের কাছে শাড়িটা নাচার সাথে সাথে উড়ছে। ছেলেটার এমন কথাই আর মুখে গন্ধ থাকে আমি বুঝে গেলাম ছেলেটি ড্রিঙ্কস করেছে, আর পুরাই মাতাল না হলেও অল্প হয়েছে। তাই আমি তার ড্রিঙ্কস করে নেশা করানো উড়ানোর জন্য মনে মনে বলতে লাগলাম, দাঁড়া শয়তান, আমি যাকে পছন্দ করি তার দিকে কুনজরে তাকাস, তোর ব্যবস্থা এক্ষুনি করছি। বলে আমি ঝুমুর ড্যান্স করার কাছে গেলাম আর থামিয়ে দিলাম ঝুমুর ড্যান্স। ঝুমু হাত ও চোখের আইব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূর্য আপনার? আমার কিছু হয়নি, তবে তোমার হবে। মানে? মানেটা হলো তোমার নাভির উপরের কাপড়টা সরে গেছে। ছি সূর্য, ছি, আমি তোমায় ভালো বন্ধু মনে করতাম, আর তুমি কিনা আমার শরীরের দিকে নজর দিছো। তুমি যেটা ভাবছো সেটা না, ওই দেখো, ওই ছেলেটা তোমাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছে এই নিয়ে, তাই আমি এসে তোমাকে বললাম। আমি সরি, আর ধন্যবাদ তোমায়। বলেই সেই ছেলেটির কাছে গিয়ে বলল, আমার কোমরটা অনেক জোস, তাই না? তখন ঝুমু ছেলেটির কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আর থাপ্পড়টাও কি জোস? ছেলেটি কিছু শুনতে পেল না, কারণ তার কান এখন ঝিরঝির করছে টিভির মতন। আর এই বিষয়টাতে চোখ পড়লো আমার স্যার আর ঝুমুর বড় ভাই জহিরের। তার কিছুটা সময় পর অনেক বড় পাঙ্গা হয়ে গেল নীলের সাথে জহিরের, কারণ ওই ছেলেটা নীলেরই বন্ধু ছিল। সে আগেকার কথা বাদ দেওয়াই বেপার। বর্তমানে চলে আসি কেমন, সকালে ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে, যেন স্বপ্নের শহর। সকালে পাখিদের কিচিরমিচির শব্দ, আবার জানালাটার নিচে হলুদের সরিষে ফুলের ক্ষেত, আহা কতই না ভালো লাগার মতো একটি বাড়ি। তারপর আমার আব্বু আম্মু ও আপুকে বড্ড বেশি মিস করি সবসময়। বিছানাটা ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে একটা শাওয়ার নিয়ে বের হলাম, কারণ অফিস থেকে আবার ঝুমুদের বাসায়ও যেতে হবে। তাই শাওয়ারটা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নাস্তার টেবিলে আমি আর উর্বশী আপু দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি চললাম অফিসে, আর আপু চলে গেল কলেজে। অফিসে গিয়ে দৈনন্দিনের মতো কাজ করে আসরের দিকে ঝুমুরের বাসায় চলে গেলাম। ঝুমুর ভাই অফিস থেকে দুপুরে চলে এসেছিল। আমি ঝুমুদের বাসার ভিতরে চলে এলাম। দারোয়ানকে জহির আগেই বলে রেখেছিল আমি আসবো, তাই কোনো ব্যথা দেননি তিনি। আমি বাসাটার ভিতরে গেলাম, দেখতে পেলাম জহির স্যার বসে বসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় বসতে বললেন সোফায়, আর আমিও বসে পড়লাম। তখন স্যার মোবাইলে বলল, তোমায় আমি পরে ফোন করব, এখন একটা জরুরি মিটিং আছি। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম হয়তো ওপাশের লোকটি তার গার্লফ্রেন্ড। এমনই মনে হলো। স্যার ফোনটা কেটে দিয়ে ভালো করে নড়ে চড়ে বসলেন এবং আমায় বলতে লাগলেন, টি না কফি? টি হলেই হবে স্যার। স্যার বলার প্রয়োজন নেই বাসায়। তখন জহির স্যার বললেন, আব্দুল, ওই আব্দুল। একটা আমার মতো সমবয়সী ছেলে এসে বলল, কি স্যার? বলে ছেলেটি চলে গেল। আচ্ছা স্যার। ঝুমুর ভাই আমাকে টুকটাক জিজ্ঞেস করছেন কই থাকি এসব আর কি। এর মধ্যে ঝুমু এসে পড়লো আমাদের সামনে, এসে আমার পাশে এসে বসে পড়লো। আমি ঝুমুর দিকে তাকিয়ে জহির দিকে তাকালাম, কিন্তু এতে কোনো রিয়াক্ট করেনি সে। আব্দুল ছেলেটি এসে আমাদের সামনে রাখলো টি, কফি, আরো কিছু বিস্কুট ইত্যাদি। তখন ঝুমু কফির কাপটা নিয়ে চুমুক দিল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি ঝুমুর দিকে। তখন আব্দুল ছেলেটি বলল, স্যার, আমি কি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে আনবো? না, লাগবে না। আব্দুল ছেলেটি চলে গেল। তখন ঝুমু তার চুমুক দেওয়া কাপটা তার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, চাইলে নিতে পারো। না থাক। বলে ঝুমুর ভাই তার মোবাইলটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি তখনও ঝুমুর দিকে তাকিয়েছিলাম। তখন ঝুমু আবারও কফিটা চুমুক দিয়ে বলল, ওয়েট, তোমার টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝুমুর এমন কথায় আমি ওর দিক থেকে চোখ সরিয়ে কফির কাপটার দিকে তাকালাম, আর কফির কাপটা ওর হাত থেকে নিয়ে নিলাম। সেটা দেখে তো ঝুমু এবার বেশ অবাক হলো। আর আমি তখন বললাম, অবাক হবার কিছু নেই, আমি টি খাবো না, আমি তো তোমার ঠোঁটের ছোঁয়ায় কাপটার কফিটা খাবো। একটু খালি খেয়ে বললাম, দারুণ তো। আর তখনই কফির কাপটা ঝুমু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো এবং পুরোটাই শেষ করে ফেললো। আর আমি শুরু অপলকই তার দিকে তাকিয়ে আছি। ঝুমুর কফিটা শেষ হয়ে বলল, শুনেন মিস্টার, ভাইয়া বলেছে যে আমাদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দিতে চায়, কারণ তারও তো বয়স হয়েছে, তারও বিয়ে করতে হবে। তার জন্য আমাদের বিয়ে পরশুদিন হবে।
সেটা না হয় বুঝলাম, তবে আমার সাথে মিশবার জন্য তোমার ভাইয়ার কফিটাই হাত দিয়েছিলে, তাই তো? তুমি কেমনে বুঝলা? আমার লাইফ পার্টনারের মনে কি চলে তা একটু হলেও তো আন্দাজ করতে পারি আমি। তাই বুঝি? একেবারেই তাই। তারপর কিছুটা সময় ঝুমুর সাথে প্রেম করে একটা ফ্ল্যাট দেখে চলে আসলাম উর্বশী আপুদের বাসায়, এবং আপুর রুমে এসে দেখি আপু ল্যাপটপ নিয়ে কি যেন করছে। তাই আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। তখন তিনি ল্যাপটপ থেকে নিজের চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবা সূর্য? আপু। কি বলবা একটু তাড়াতাড়ি বলো। কলেজের কিছু ডকুমেন্টস রেডি করতে হবে আমায়। আপু, আমার আর ঝুমুর বিয়ে ঠিক হয়ে গেছে। ও, কংগ্রাস, ভালো তো। তা কবে বিয়ে? পরশু বিয়ে, তাই আমি কালকে চলে যেতে চাই। কি? কই চলে যাবা? উর্বশী আপু তার ল্যাপটপটা বন্ধ করে, আপু আমি একটা ফ্ল্যাট দেখে আসছি, আমি চাইছি কালকে সেখানে উঠবো গিয়ে। তুমি চলে যাবা না যাবা সেটার কিছু আমি জানি না। তুমি গিয়ে আমার আম্মুকে বলো, সে যদি তোমায় যেতে বলেন তো তুমি কালকে কেন আজকেই যেতে পারো। তখন আমি উর্বশী আপুর রুম থেকে বেরিয়ে আন্টি রুমের সামনে চলে এলাম এবং দরজার সামনে এসে কাশি দিলাম। তখন তিনি মোবাইলে কি যেন করছিলেন, হয়তো ফানি ভিডিও দেখছিলেন তিনি। তাই তো তার মুখে হাসি। আমার কাশির শব্দে তিনি দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে বললেন, ভেতরে এসো বাবা। আন্টির কথায় আমি ভিতরে এলাম এবং তার পা বরাবর বসে বললাম, কিছু লাগবে? আমি চাইছি আমি এখান থেকে চলে যাব, আর এটা তো আমার বাসা না, আপনারা তো এতে বিরক্ত হন। তখন আন্টি ভিডিও দেখা থামিয়ে দিয়ে মুখটা ভারী করে ফোনটা পাশে রেখে বলল, চলে যাইবা মানে? আমরা তো সবাই তোমাকে আপন করে নিয়েছি, বিরক্ত বোধ কেউ করে না। তুমি আছো বলেই আমার ফ্যামিলিটা পরিপূর্ণ আছে। আমি জানি, কিন্তু আমার তো বিয়ে করতে হবে, আর আমার বউকে তো আর আপনাদের এখানে রাখতে পারবো না। 100 বার রাখতে পারবা। আমি তো তোমায় নিজের ছেলের মতোই দিই। আর ওই দেখো, দরজার পাশে উর্বশী দাঁড়িয়ে আছে, সে তোমাকে নিজের ছোট ভাই ভাবে। আমিও তখন দরজাটার দিকে তাকালাম আর দেখতে পেলাম আপু দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, আর এটা দেখে আনমনে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এই ভেবেছে আমি আমার একটা পরিবার হারিয়ে ফেলি আর একটা পরিবার খুঁজে পেয়েছি, আর সেটা উর্বশী আপুর জন্যই হয়েছে। তাই আমি সবসময়ই উর্বশী আপুকে ধন্যবাদ জানাবো। তাদের এমন ভালোবাসা আর আমাকে তাদেরই একজন মনে করে দ্বিধায় আর ফ্ল্যাটে ওঠা হলো না। পরের দিন অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে নিই, আর তার পরের দিন 2 পরিবারের সঙ্গে আত্মীয়তা হয়ে পড়ে, আর আমার আর ঝুমুরেরও বিয়ে হয়ে যায়। ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে আসি। বাসর ঘরটা উর্বশী আপু নিজ হাতে সাজিয়েছেন। আপু আর আন্টি অনেক খুশি। বাসর ঘরে ঢুকলাম বিসমিল্লা বলে। রুমে ঢুকে দেখতে পেলাম ঝুমু বউ সাজে বসে আছে বিছানার উপর। তাই আমি ঘুরে দরজাটা বন্ধ করে দিলাম, আর রীতিমতো ঝুমু মেয়েটি আমার পিছনে চলে এলো। আমি সামনে তাকাতেই ঝুমুকে দেখতে পেলাম আমার কাছাকাছি। তখন আমি বললাম, থাক থাক, সালাম করতে হবে না। কে বলেছে আমি তোমায় সালাম করার জন্য তোমার কাছাকাছি চলে আসছি? তাহলে কেন এসেছো? বিড়াল মারার জন্য আসছি। আমাকে দেখে কি তোমার বিড়াল মনে হয় নাকি? আরে বুদ্ধু, ওই বিড়াল না। যেই বিড়াল হন না কেন, আগে নামাজ তারপর দেখব। আচ্ছা ওই দেখ, আমি আগেই সব রেডি করে রেখেছি। আমি দেখতে পেলাম বাসর করার বিছানার নিচে দুইটা জায়নামাজ। তারপর দুজন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে ঝুমু মেয়েটি গিয়ে বিছানায় বসে পড়লো, আর আমিও গিয়ে ঝুমুর পাশে বসলাম এবং ঝুমুকে বললাম, চলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আসি দুনিয়াতে। তখন ঝুমু বলল, পাঠকদের সামনে এগুলা বলা বা করাটা একেবারেই বিপজ্জনক। আমি পাঠকদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ আপনাদেরকেই বলছি, এখন বিছানা গরম হবে আর সাথে আমরা দুজন মানুষও। সো সাইড দেন আর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজ আমার ইন্টারভিউ আছে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু টাকা ছাড়া কোথাও চাকরি পাচ্ছি না। এটাই শেষ ইন্টারভিউ। আজ যদি না পাই তাহলে আমাকে রাজমিস্ত্রি অথবা গার্মেন্টসে কাজ করতে হবে। সকালে রেডি হয়ে আম্মু আব্বুর কাছে কল দিয়ে দোয়া নিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। উপস্থিত হতে হবে সকাল 9টায়। আমি পাবলিক বাসে করে যাব, কারণ সিএনজি নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। পাবলিক বাসে অনেক ভিড়, আবার তাতেই রাস্তায় থাকে জ্যাম, যাতে অফিসে দেরিতে না পৌঁছাই। তাই 2 ঘন্টা আগেই রওনা দিলাম। অফিসে পৌঁছে গেলাম 8টা 45 মিনিটে। দারোয়ানকে জিজ্ঞাসা করে ওয়েটিং রুমে গেলাম। এমপ্লয়ি নিবে 50 জন, লোক কমপক্ষে 500 জন বসে আছে। আমার মনটা খারাপ হয়ে গেল। মনে হয় এ চাকরিও পাবো না। আমার সিরিয়াল পড়লো 120তম। বসে বসে ভাবতেছি এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমি ছোট বোন আর বাবা মাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমাদের পরিবার সুখেই চলছিল। আব্বু বেসরকারি কোম্পানিতে জব করত, ভালো বেতন পেত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 4র্থ বর্ষের ছাত্র। পড়ালেখায় ভালো ছিলাম,
তাই মাস্টার্স পাশের পর বিসিএস এর প্রস্তুতির কথা ভাবছিলাম। আর ছোট বোন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তো, ওর নাম আনহা। আনহাও মেধাবী ছাত্রী। যাই হোক, আমরা অনেক সুখেই ছিলাম, কিন্তু সুখের মাঝে কালো ধোঁয়া নেমে আসলো। আমার অনার্স ফাইনাল পরীক্ষার 3 মাস আগে হঠাৎ করে আব্বু স্ট্রোক করে বসে। আব্বু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কাজ করা তো দূরের কথা, উঠে দাঁড়াতে পারতো না। আব্বু যে কোম্পানিতে জব করত, সেখান থেকে 2 লাখ টাকা দিয়ে আব্বুকে বের করে দেয়, আর আমার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে যায়। তাই কোনো মতে অনার্স পাশের পর চাকরির পিছনে লেগে পড়ি, কিন্তু চাকরি না পেয়ে টিউশনি করিয়ে নিজে চলেছি এবং পরিবারকেও চালিয়েছি। এখানে অনেক খরচ, এই জন্য সবাই গ্রামে পাঠিয়ে দিলাম। টিউশনির টাকা দিয়ে নিজে চলি এবং বাসায় টাকা পাঠাই। কয়েকটা ব্যাচ পড়াই আমি। সায়েন্স নিয়ে পড়েছি আমি, তাই স্টুডেন্ট অনেক। তারপর মাস্টার্স পাশ করলাম। একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমার 1 বছরের জুনিয়র ছিল। নাম ছিল আকলিমা আক্তার কণা। সে বড়লোক বাবার মেয়ে ছিল, আর আমি তখন বেকার। তাই কণার সাথে ইচ্ছে করে একটা ত্রুটি বের করে ব্রেকআপ করে দেই। অনেক কেঁদেছিলাম, কিন্তু বাস্তবতা মেনে নিয়েছি। কেটে গেছে প্রায় 1.5 বছর। অনেক কিছুই পাল্টে গেছে। এই চঞ্চল ছেলেটা অনেকটা শান্ত হয়ে গেছে। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছে 2 বছরের মধ্যে অপারেশন করালে সম্পূর্ণ সুস্থ হবে, কিন্তু তার জন্য 20 লাখ টাকা লাগবে। এসব ভাবতেছি আর চোখ বেয়ে পানি পড়তেছে। যখন বুঝলাম এটা পাবলিক প্লেস, তখন ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলাম। প্রায় 2টোর সময় আমার ডাক পড়ল। পেটে ক্ষুধা নিয়ে ভিতরে ঢুকলাম। আমার পর স্যারেরা লাঞ্চ করবে, তারপর আবার ইন্টারভিউ নিবে। যাই হোক, ভয় নিয়ে দরজায় নক করলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? আসো। আমি ভিতরে ঢুকে চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলাম। আমায় বসতে বলল। আমি চেয়ারে বসলাম। সামনে দেখলাম 4টা চেয়ার, 3 জন আছে, মানে আরেকজন নেই। হঠাৎ কেউ একজন ভিতরে ঢুকলো, বোরকা পরা। ভিতরে ঢুকে ফাঁকা চেয়ারে গিয়ে বসলো। আমি বুঝলাম ইনিও বস। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকার মুখোশটা খুললো। আমি দেখে টাসকি খেলাম। আরে এ তো কণা, এখানে কেমনে আসলো? হায় আল্লাহ, অল্পের জন্য বোধহয় সব শেষ। আবার ভাবতেছি কণা এখানে আসলো কেমনে? হয়তোবা বিয়ে হয়েছে মালিকের ছেলের সাথে। কণার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করার প্রতিশোধ নিবে মনে হয়। আমি মুখ ভয়ে এমন হয়েছে যে আমি এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠতে গিয়ে পড়ে গেলাম। আমার সব কল্পনা উড়িয়ে দিয়ে, সার্টিফিকেট দাও। এই যে স্যার। নাম কি তোমার? সব তো ভালোই, অভিজ্ঞতা আছে কি? না স্যার। আর কয়টা ইন্টারভিউ দিয়েছো? প্রায় 20টার মতো স্যার। হয়তোবা তোমার কোনো সমস্যা আছে, তাই নেয়নি। আসলে তা নয় স্যার, আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা দিতে পারিনি, তাই হয়নি। এখানে চাকরি না হলে কি করবেন? কি আর করব, অনেক গার্মেন্টস কোম্পানি আছে তো সেখানে ঢুকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে গার্মেন্টসে চাকরি করবা? স্যার, পেট কখনো গার্মেন্টস বা লেবারই মানবে না। আরো কত ছাত্র আছে আমার মতো। কোথায় যাচ্ছেন? জানি এই চাকরিও টাকা ছাড়া হচ্ছে না। অযথা খিদে নিয়ে বসে থেকে লাভ নেই। আমার সার্টিফিকেট দিয়ে দেন, চলে যাই। যদি বলি আপনার চাকরি হয়ে গেছে, তাহলে কি করবেন? ম্যাম, ফাইজলামও করবেন না। আপনাদের কথাই বুঝেছি। আপনাদের লোক নেয়া অনেক আগেই শেষ হয়েছে। এখন যেই আসবে উল্টাপাল্টা প্রশ্ন করে নাজেহাল করবেন। আমরা কি এজন্য এখানে বসেছি নাকি? এ আদব, বেরিয়ে যাও এখান থেকে। তারপর আমি মন খারাপ করে চলে আসি। আমি বাসে করে বাসার দিকে রওনা দিই। আর ওদিকে 1 হলো কোম্পানির মালিক জিসান চৌধুরী স্যার, 2 ওনার ছেলে কাব্য চৌধুরী স্যার, 3 হলো ম্যানেজার হারুন খান, আর কণা হলো জিসান চৌধুরীর ভাগ্নি। এদিকে কণার আমার সাথে ব্রেকআপের পর টিসি নিয়ে কানাডায় গিয়ে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স পাশ করে। পাশ করে দেশে এসে মামার কোম্পানির একটা শাখা দেখাশোনা করে। ওরা সবাই লাঞ্চ করতে গেল। ওখানে দেখছো মামুনি, ছেলেটা কি বিয়াদব। আমি তো থাপ্পড় দিতে চেয়েছিলাম। মামা জানো ওই ছেলেটা কে? হবে হয়তো কোনো ছোট লোকের বাচ্চা। কেন মামুনি? মামা, এই ছেলেটাকে আমি ভালোবাসতাম। তার মানে তুই এই সামান্য ছেলের জন্য দেশ ছেড়েছিলি? ভাই, ওকে অপমান করবি না। ফারুকও আমায় ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন এসে সামান্য একটা ভুলের জন্য আমার সাথে ব্রেকআপ করে দেয়, আর আমায় অনেক অপমান করে। আমিও সহ্য করতে না পেরে ওকে ছোট লোক, জানোয়ার ইত্যাদি বলে ব্রেকআপ করি। তারপর দেশ ছেড়ে চলে যাই। ভালো হয়েছে, ছোট লোকের কাছ থেকে বেঁচেছিস। ভাইয়া, আসলে তা না। আমি ওখানে গিয়ে কিছুদিন পর বুঝতে পারি ফারুকের কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, যার কারণে ইচ্ছে করেই আমার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু ওর সাথে অনেক যোগাযোগ করতে চেয়েও পারিনি, আর আজ ওকে দেখেও কিছু বলতে পারলাম না। কেন মামুনি? মামা, যে ছেলে ছিল অনেক চঞ্চল আর রসিক স্বভাবের, আজ তার গম্ভীর ভাব দেখে আমার কান্না আসছিল, তাই কথা বলতে পারিনি।
তুমি এখনো ওকে ভালোবাসো? মামা, একমাত্র ওর জন্যই আমি দেশে আসি, কিন্তু ওর ঠিকানা পাইনি। অনেক খুঁজেছি, ওর বন্ধুদের মাধ্যমে লোকেশন খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সবাই বলে গ্রামে গেছে, কিন্তু কেউ ঠিকানা জানে না। তাহলে ছেলেটাকে চাকরি দে। ওর সাথে আমায় আজ যে করেই হোক দেখা করতে হবে। ওর তো ঠিকানাও জানিস না, কেমনে দেখা করবি? শোনো, ওর চাকরি কনফার্ম করে ওর জিমেইলে মেসেজ দাও, আর ওকে আমার পিএ হিসেবে নিয়োগ দাও। আর ওকে বুঝতে দেওয়া যাবে না আমি ওকে ভালোবাসি, আর ফারুক মনে করেছে আমার বিয়ে হয়ে গিয়েছে। আর ওর সাথে এমন চুক্তি করতে হবে যেন 10 বছরের চাকরি ছাড়তে না পারে। পারলে অনেক টাকা ওকে লোন দেওয়া হবে। মামনি, তুমি আমার মেয়ের মতোই, যা ভালো বোঝো তাই করো। ওকে মামা, আর ম্যানেজার স্যার কাজটি করবেন। ওকে। তারপর ওরা খেয়ে আবার ইন্টারভিউ নিতে শুরু করলো। আর এদিকে আমি বাসে ঝুলে বাসায় আসি। বাসায় এসে দেখি রান্না করার কিছুই নেই। পাশের দোকান থেকে অরেঞ্জ বিস্কুট আর বারবিকিউ চানাচুর এনে খেলাম, আর পানি খেয়ে ঘুমালাম। উঠলাম ছাত্রের ডাকে। আসলে আমি 2টো রুম নিয়ে থাকি, শহর থেকে একটু দূরে। রুম ভাড়া লাগে 4000। ছাত্র পড়ায় 18 জন, 4টা ব্যাচ। সকাল 8টা থেকে 9টা, আবার 9টা থেকে 10টা, আর বিকেল 4টা থেকে 5টা, বার 5 থেকে 6। কোনো মাসে আরো ছাত্রের সংখ্যা কমে যায়। আমার আব্বু প্রত্যেক মাসে ওষুধ যায় 3000, ছোট বোনের প্রাইভেট 2000, আর পারিবারিক খরচ 5000 টাকা। আমার খরচ থাকে 4000। কোনো মাসে ছাত্র কমে গেলে আরো টাকা কম হয়, আবার কোনো ছাত্র 2 মাস পরে টাকা না দিয়ে চলে যায়। আর প্রাইভেটে বকবক করতে ভালো লাগে না, তাই চাকরির চেষ্টা করতেছি। যাই হোক, প্রাইভেট শেষে বাড়িতে কল দিয়ে কথা বললাম। অন্যদিন হলে একটু হলেও পড়তে বসে, কিন্তু আর পড়তে বসতে ইচ্ছে নেই। পড়েই বা কি করব, তাই ফোনে অনলাইনে কাজ শেখার কোর্স নিয়ে কথা বলতেছি। তখন একটা জিমেইল আসলো। আমি জিমেইলটা ওপেন করলাম। ওখানে লেখা যে আমার চাকরি কনফার্ম করা হয়েছে, আমাকে কালকে সকাল 10টায় দেখা করতে বলেছে। আমি মনে করলাম কণা আমায় অপমান করার জন্য এই পথ খুলেছে, তাই আমি সেদিকে মনোযোগ দিলাম না। মেসেঞ্জারে আবার ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কথা বলা শুরু করলাম। কথা বলে ঘুমালাম। পরের দিন ছাত্রদের পড়ালাম সকাল 10টা পর্যন্ত, তারপরে খিচুড়ি বসিয়ে দিলাম। তখন বাজে 11টা। আমার ফোনে কল আসলো। আমি প্রথমবার ধরতে পারিনি, ধরলাম দ্বিতীয়বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কোম্পানি থেকে ম্যানেজার হারুন বলছি। আপনাকে আজ ডাকা হয়েছে, আপনি আসেননি কেন? সরি স্যার, আমার মনে ছিল না। এবার আমার বিশ্বাস হলো। আপনি 30 মিনিটের মধ্যে আসেন। ওকে স্যার। এখন কথাটা শুনে ভালো লাগলো। আমি না খেয়ে রেডি হয়ে দিলাম দৌড়। বাসে করে যেতে 11টা 50 বাজলো। আমি অফিসে ঢুকলাম। দারোয়ানের সহায়তা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার, আসবো কি? আসো, বসো। ধন্যবাদ স্যার। আমায় কেন ডাকা হয়েছে স্যার? তোমার চাকরি হয়েছে, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? সেটা অফিসের মালিক বলবে। চলো আমার সাথে। ওকে, চলেন। তারপর ম্যানেজার স্যার আমায় জিসান স্যারের কেবিনে নিয়ে গেল। স্যার আমায় বসতে বলল। ম্যানেজার স্যার চলে গেল কেবিনে, আমি আর জিসান স্যার। তুমি কি নিয়ে পড়ছো? স্যার, আমার মূল সাবজেক্ট ছিল আইসিটি, কিন্তু বিজ্ঞানের সব বিষয়ে পারদর্শী ছিলাম। তাহলে তোমার একটা কাজের দায়িত্ব দেই। কি কাজ স্যার? আসলে আমার অফিস 3টা, আর আমার ব্যবসার কাজে সবসময় দেশের বাইরে থাকতে হয়, তাই হেড অফিস আমার ছেলে দেখে। এইটা শাখা। একটা শাখা অফিস আমার মেয়ে দেখে, আরেকটা আমার ভাগ্নি দেখে। ও, খুব ভালো স্যার। তোমার কাজের দায়িত্ব অনেক বড় হবে এবং বেতনও দ্বিগুণ পাবা। কি কাজ স্যার? আমি কিন্তু কোনো অনৈতিক কাজ করতে পারবো না। আরে তেমন কিছু না, তোমার কাজ হচ্ছে আমার এই শাখায় মোট খরচ কত হলো, শ্রমিকের বেতন, কত পিস প্রোডাক্ট সেল হলো, সেগুলো ছক তৈরি করতে হবে। এই কাজ মাসে টানা 7 দিন করলেই হয়ে যাবে। সেটা করবা, আর আমার ভাগ্নির পিএ হতে হবে। সরি স্যার। সরি কেন? স্যার, সব ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষের বিয়ে হতে পারবো না। ভেবে দেখো, বেতন 40,000 টাকা। তোমার ডিউটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল আর দুপুরের খাওয়া ভাগ্নির বাসায় খাবা। স্যার, বিয়ে না হলে কি হয় না, আমার বেতন কম হলেও হবে। সরি বাবা, তাহলে তুমি আসতে পারো। স্যার, আমি রাজি। এটাতে স্বাক্ষর করো। এটা কেন স্যার? তুমি 5 বছরের আগে চাকরিটা ছাড়তে পারবে না, সেটারই দলিল এটা। করে দাও নির্ভয়ে। ওকে স্যার। তুমি কাল আসবা। এই কেবিনে আমার ভাগ্নি থাকবে, ওই তোমার বস হবে। সম্মান করবা তাকে, আর পাশের কেবিনটা তোমার। ওকে স্যার। আমি কি এখনো যাব? 5 মিনিট দাঁড়াও, তোমার এমপ্লয়ি কার্ড বানানো হচ্ছে, এখনই দিবে। ওকে স্যার। লাঞ্চের সময় আমায় কার্ড দেওয়া হলো। আমি খুশি মনে বাসায় আসলাম। সেদিন প্রাইভেট পড়িয়ে সবাইকে চাকরির কথা বললাম। ছাত্ররা সবাই পরের দিনই বেতন দিবে। যাই হোক, বাসায় কল করে জানালাম। পরের দিন সকাল সকাল হালকা খেয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে পৌঁছে বসের কেবিনের বসকে দেখে আমি টাসকি, আমি কাকে দেখছি? এ তো আমার। অফিসে সময় মতো পৌঁছালাম। আজ আমার জয়েনের দিন, আর আমার কাজ
শিখিয়ে দিবে বস। আর কালকে জিসান স্যার বলেছে তার ভাগ্নি অর্থাৎ আমাদের নতুন বস আমায় কাজ শিখিয়ে দিবে এবং আমি বসের বিয়ে, তাই সবার আগে আমায় বসের রুমে যেতে হবে। আমি বসের রুমের দরজায় নক করলাম। আসতে পারি ম্যাম? বসুন। আমি ভিতরে ঢুকে বসের চেয়ারে কণাকে দেখে পুরাই শকড হয়ে গেলাম। তার মানে কণাই স্যারের ভাগ্নি। কাম সারছে, ব্রেকআপের শখ আমার মিটিয়ে দিবে। আমি ভয়ে ভয়ে ভিতরে গিয়ে কণার সামনের চেয়ারে বসলাম। কেমন আছো ফারুক? জি ম্যাম, আল্লাহর রহমতে ভালোই আছি। আমার ম্যাম ডাকতেছো কেন? তুমি কি আমায় ভুলে গেছো? ম্যাম, আপনার সাথে আগে যে পরিচয় থাকুক না কেন, এখন আর নেই। এখন শুধু একটাই সম্পর্ক, সেটা হলো বস আর সাধারণ কর্মী। এমন করে বলো না। তোমার পরিবারের সবাই কেমন আছে? আছে একরকম। আপনি কেমন আছেন? 3 দিন থেকে অনেক খুশিতে আছি। তাই নাকি? আপনার স্বামী কি ব্যবসায় অনেক লাভ করেছে, নাকি কোথাও ঘুরতে যাবেন? না, তেমন কিছু না। আমি বিয়ে করিনি। ভালো তো, আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হতো। তোমার কাজ সবসময় আমার সাথে থাকা। ওকে ম্যাম। তুমি আর আগের ফারুক নেই, যে ফারুক ছিল চঞ্চল আর বন্ধুদের সারা দিন মাতিয়ে রাখতো। আর তুমি এখন এত গম্ভীর কেমনে হয়েছো? সব বাস্তবতা ম্যাম। আমি জানি তুমি আমার সাথে চাপে পড়ে ব্রেকআপ করেছো, কিন্তু কেন করেছো বলবা প্লিজ? আর ওসব কথা বাদ দেন ম্যাম, আমার কেবিন দেখিয়ে দেন। দাঁড়াও, আমি আসতেছি। কণা বাইরে গেল। আমি কণার কেবিনটা দেখতেছি। অনেক সুন্দর আর সব সাজানো, একদম কণার মতো। রুমটি থাই গ্লাস দিয়ে ঘেরা। ভিতর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে দেখা সম্ভব না। আমি বসে আছি চেয়ারে। প্রায় 10 মিনিট পর আসলো হাতে কি জানি একটা নিয়ে। চেয়ারে বসেই, বলো না, এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার পরিবার? ম্যাম আমি গ্রামে ছিলাম। আমি আমার কেবিনে যাচ্ছি ম্যাম। আর আমায় ম্যাম বলবি? বল। কণা বাইরে গিয়ে প্যাকেটে করে একটা ছুরি কিনে এনেছে। ম্যাম বলা মাত্র আমার গলায় ছুরি ধরে এসব কথা বলল। তো তাহলে কি বলে ডাকবো? নাম ধরে অথবা জান পাখি, যা ইচ্ছা বলে ডাকবা। এ হয় না ম্যাম। আর একবার ম্যাম বল, গলা নামিয়ে দিব। তারপর তোকে গুম করে দিব, কেউ টের পাবে না। ওকে বলবো না, আর নাম ধরে ডাকবো না, তুমি করে বলবো। এই তো ঠিক আছে। এবার তো গলা ছেড়ে দাও। দাঁড়াও, আরো কথার উত্তর দাও। কি কথা? আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন? বাধ্য হয়েছি করতে। আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে। তোমার পরিবারও ছিল, কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন? কেউ তো তোমায় চাপ দেয়নি, আর তুমি বিসিএসও দিলা না কেন? এসব বলা সম্ভব না, প্লিজ। বল, না হলে। বলে আমার পায়ে লোহার শিক দিয়ে গোতা দিল। ইস আস্তে, বলতেছি তো, ছেড়ে দিলে বলবো। ওকে। আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম। এ কি, দরজা লক করা। কণা দেখে মুচকে মুচকে হাসতেছে। তুমি ভালোই ভালোই সব কথার উত্তর দিলে কিছু বলবো না। হুম। বলো তাহলে শুরু থেকে। সামনে অনার্স ফাইনাল, হাতে 2 মাস সময় আছে। আমি আদিলের বাসায় নোট নিতে গিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আর ছোট বোন কান্না করতেছে। রুমে গিয়ে দেখি আব্বু অচেতন আর আম্মু মাথায় পানি ঢালছে। আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে, তখন আব্বুকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই। তারপর? আর কি, ডাক্তার বের হয়ে বলল আব্বু স্ট্রোক করেছে। আব্বু কর্ম করতে পারবে না, চলতে পারবে না, এক কথায় অকেজো। পুরো পরিবারের দায়িত্ব তখন আমার উপর। আবার সামনে পরীক্ষা। আব্বুর অফিস থেকে 2 লাখ টাকা দিল। আর ঢাকায় তো অনেক খরচ, আবার ছোট বোনের স্কুল ফি, আব্বুর ওষুধ সহ প্রত্যেক মাসে অনেক টাকা যেত। তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম, আর আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম। তখন তুমি কিছুই জানোনি, আমি বলিনি তোমায়। আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল, আর তুমি আবার প্রেশার দেওয়া শুরু করলা, সময় দেই না ইত্যাদি। তাই বাধ্য হয়ে তোমার সামান্য একটা ভুল ধরেই ব্রেকআপ করে দিয়েছি, কারণ তখন আর আমার কোনো উপায় ছিল না। সাবাস, খুব ভালো কাজ করেছো। কুত্তা কোথাকার, আমি কি তোমায় ভালোবাসতাম না? আমায় একবার বললে কি হতো যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে? তার জন্য দুঃখিত। এখন আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার বলেছে 5 বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার জন্য 20 লাখ টাকা লাগবে, আর আমার পক্ষে 20 লাখ টাকা সম্ভব না। তাই হাল ছেড়ে দিয়েছি। আমি দিলে নিবা কি? করুণা করছো আমায়? দেখো, করুণা করছি না। আমি জানি যদি আমি তোমায় টাকা দিতে চাই তুমি নিবা না, তাই অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি। ওকে, এখন চলো তোমায় কাজ করা শিখাই দিই। ওকে। কণা আমাকে আমার কেবিনে নিয়ে আসলো। তারপর কম্পিউটারে ছক তৈরি করা শিখাচ্ছে। আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাই অভিজ্ঞতা আছে। দ্রুতই শিখে নিলাম। কণা আমায় বাকি কাজ কমপ্লিট করতে বলে চলে গেল। আমি কাজ করতে লাগলাম। তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো। হ্যালো। হ্যালো। কথা বলার ইচ্ছে নেই, তবু ভদ্রতার খাতিরে বললাম, আমি লিপি। আপনার নাম?
আমার নাম ফারুক। আপনি পড়ালেখা কোথা থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি? জাহাঙ্গীরনগর থেকে। আপনি রিলেশন করেন না? করতাম, কিন্তু ব্রেকআপ হয়েছে। ভালো তো। হুম। আপনি কথা কম বলেন কেন? ভালো লাগে তাই। আপনি অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? আপনি পারবেন, কিন্তু আমি আপনি করে বলবো। তা কি করে হয়? এমনি, যদি পারেন করবেন, না হলে নেই। চেষ্টা করব। হুম। আমি আবার কাজে মনোযোগ দিলাম, আর এদিকে লিপি বকবক করে যাচ্ছে। আমি মাঝে মাঝে করতেছি। জানি না কাজ কতক্ষণ করেছি। একটু পর কণা আসলো আমার রুমে চেক করার জন্য। রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে, এখানে কি করেন আপনি? জি ম্যাম, নতুন কলিগ আসছে, তাই পরিচিত হতে আসলাম। নতুন কলিগ আসলেই কি পরিচয় হতে হবে নাকি? আপনার কাজ নেই? জি ম্যাম, শেষ হয়েছে। এখনই আমার কেবিনে আসবেন, অনেক কাজ পড়ে আছে। আর আপনি বলেন কাজ নেই? ওকে ম্যাম, আপনি আসতেছেন? ওকে, আপনি আমার কেবিনে যান। লিপি কণার কেবিনে গেল, আর কণা আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বলো। অনেকদিন পর কম্পিউটারে এসব কাজ করতেছি। প্রথমে একটু সমস্যা হলেও এখন একটু ভালোভাবে করতে পারতেছি। যেগুলো কাজ দিলাম কতক্ষণ লাগবে সেগুলো করতে? যদি টানা করি তাহলে আর 2 ঘন্টাই হবে। ভালো তো, আমি তো ভেবেছিলাম আজ সারাদিন লাগবে কাজটি করতে। না ম্যাম, লাঞ্চের পর কাজ শুরু করলেই হয়ে যাবে। আর কতক্ষণ আছে লাঞ্চের দেখো তো। ও শিট, আর মাত্র 20 মিনিট আছে লাঞ্চের। আমি জানি সময় নেই, লাঞ্চের সময় রেডি থেকো। কেন ম্যাম? আবার ম্যাম বলছো? সরি, কিন্তু কোথায় যাবা? আমাদের বাসায় লাঞ্চ করতে। আমি যেতে পারবো না। তোমার বাসায় আমি কেন যাব? তোমার সাথে ব্রেকআপ করেছি, তার প্রতিশোধ কি তুমি এইভাবে নিবা নাকি? কি? আমি প্রতিশোধ নিচ্ছি? আমি এমনি মজা করলাম। আমি তোমার বাসায় যেতে পারবো না, ক্যান্টিনে খেয়ে নিব। আলট্রা ভাব নিয়ে লাভ নেই, আর বলবো না। তোমায় চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল সকাল আর দুপুর আমাদের বাসায় খাবে। তুমি যখন খাবেই না, তাহলে আমাদেরই খাবার বেঁচে যাবে। আরে আমি তোমার সাথে ফাইজলামও করতেছি। আমি যাব তো, যাবার সময় আমায় ডাক দিও। আমার মনে ছিল না, আর ফ্রি খাওয়া ছেড়ে দেয়া যায় নাকি? আর ক্যান্টিনে খেলে তো এক বেলায় কমপক্ষে 150 টাকা যাবে। আচ্ছা, ডাক দিব। এখন মনোযোগ দিয়ে কাজ করো, ফাঁকিবাজি চলবে না। ওকে ম্যাম। আবার ম্যাম বললা কেন? আপনি তো ম্যামের মতো করে আদেশ করলেন, তাই ম্যাম বলেছি। যাই বলো, ম্যাম বলবা না। তাহলে আপামনি বলি। কাজ করা বাদ দিয়ে একটু বসলাম, যে ফাইজলামও করি একটু। তোকে তো বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। কণা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দিলাম। আসলে আমার কাজ অল্প, সপ্তাহে 1 দিন যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলেই হবে। বাকি 6 দিন না করলেও সমস্যা নেই। যাই হোক, আমি কাজ করতে লাগলাম, আর ওদিকে কণা নিজের কেবিনে প্রবেশ করলো। কণা দেখলো লিপি সামনের চেয়ারে বসে আছে। কণা বসের সিটে গিয়ে বসে, সরি মামা দেরি করার জন্য। ব্যাপার না মামা, তোদের দুজনের কাহিনী এতক্ষণ সিসিটিভিতে দেখলাম। এটা কিন্তু তোর ঠিক হয়নি। যাই হোক, কেমন দেখলি? মামা সেই, তুই একে কোথায় পেয়েছিস? আমি তো ক্রাশ খেয়েছি। তুই যদি না রিলেশন করিস আমায় বল, আমি এখনই প্রপোজ করব। 1 লাত্তি খাবি। ওকে আমি অনেক ভালোবাসি। ওর দিকে চোখ দিলে তোর আদনানকে সব বলে দিব। কল দিলেও সমস্যা নেই। আমি ফারুককে যদি পাই তাহলে আদনানকে এমনিতেই ছেড়ে দিতাম। ওকে, তাহলে কল দিলাম। আরে পাগল নাকি, কল কেটে দে। তোর ফারুক কাকে তুই রাখ বইন। এই তো গুড গার্ল। একটু পর লাঞ্চ করতে হবে। তুই তোর কেবিনে যা, আমি বাসায় যাব। ওকে, ট্রিট কবে দিবি সেই কথা বল। চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে ট্রিট পাবি। ওকে মামা, আমি যাচ্ছি। ওকে। তারপর লিপি নিচের কেবিনে চলে গেল, আর কণা টেবিলের উপর থাকা একটা ফাইল মনোযোগ দিয়ে দেখতে থাকলো। এবার লিপির পরিচয় দিয়ে নেই। লিপি আর কণা এখন ঘনিষ্ঠ বন্ধু এবং দূরসম্পর্কের বোন হয়। লিপি আর কণা ভালো বন্ধু, কিন্তু অফিসে দেখে কখনো বোঝা যাবে না ওরা বেস্ট ফ্রেন্ড। লাঞ্চের সময় হলো, তখন কণা কেবিন থেকে বেরোলো। কণা নিজের কেবিন থেকে পমার কেবিনে এসে, লাঞ্চের সময় হয়েছে, যাবে চলো। চলো বলেই কম্পিউটার বন্ধ করলাম। ওকে, আসো। কণা গাড়ির কাছে গেল, আমিও পিছন পিছন গেলাম। কণা ড্রাইভার কাকাকে ছুটি দিয়ে দিল। কাকাকে ছুটি দিলা কেন? তুমি চালাবা তাই। পারি না তো আমি গাড়ি চালাতে। তোমাকে এই গাড়ি চালানো শিখতে হবে। আমার শিখা লাগবে না, আমি ড্রাইভারই করব না। তাহলে আমার ড্রাইভার কি হবে? বুঝলাম না, কি বললা? আরেকবার বলো তো। না, কিছু না। তোমার ড্রাইভার মানে কি বোঝাতে যাচ্ছ তুমি? তুমি যা বোঝো তাই। এখন গাড়িতে ওঠো, প্রচুর খিদে লাগছে, বাসায় যাওয়া লাগবে। আচ্ছা চলো। তারপর কণা ড্রাইভারের সিটে বসলো,
আর আমি পিছনের সিটে বসলাম। তখনই, তুমি পিছনে বসলা কেন? তাহলে কোথায় বসবো? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে বসো। আচ্ছা, আমি সামনে গিয়ে বসলাম আর কণা গাড়ি চালাতে লাগলো। প্রায় 20 মিনিট পর একটা বাড়ির সামনে আসলাম। দারোয়ান গেট খুলে দিল আর কণা গাড়ি ভিতরে ঢুকালো। বাসাটা দোতলা, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, না জানি ভিতরে আরো কেমন। যাই হোক, গাড়ি থেকে নেমে কণা বাসার ভিতরে ঢুকলো আর আমি ওর পিছনে। তখনই একজন ভদ্রমহিলা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মা এই ছেলে? ওর নাম ফারুক, আমার পিয়ে। আর ফারুক, উনি আমার আম্মু। বাবা তুমি বসো, আমি আসতেছি। আর কণা, শুনে যা তো। ঠিক আছে। আমি বসে ফোন টিপতে লাগলাম আর ওদিকে কণাকে ওর আম্মু বেডরুমে নিয়ে গেল। কণা, এই নামটা কেমন যেন তোর মুখে শুনেছি। ওমর ফারুক। ওই বজ্জাত ছেলে যে তোকে ছেড়ে চলে গেছে, সেই ছেলে এই ছেলে নাকি? দাঁড়া, একে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বলেই দরজার কাছে আসছে। তখনই, আম্মু দাঁড়াও, তুমি জানো না ফারুক তখন কোন পরিস্থিতিতে ছিল? ওই পরিস্থিতিতে যে কেউ এই কাজ করতে পারে। কি হয়েছিল সেটা বল তাড়াতাড়ি। শোনো তাহলে। তুই কি ফারুককে এখনো ভালোবাসিস? আম্মু, এর জন্যই পমি তখনও কোনো রিলেশনে জড়ায়নি। ফারুক কি পরে আরো রিলেশনে গিয়েছিল? আর আমি ওকে গিয়ে বলে দেই তুই ওকে ভালোবাসিস? পাগল নাকি? তাহলে এভাবে ধুকে ধুকে মরবি নাকি? আম্মু, ওকে অনেকদিন পর খুঁজে পেয়েছি, একটু সময় যাক। আর ওর মাথার উপর অনেক চাপ। ওকে, সমস্যা নেই, তবে একটা জিনিস মাথায় রাখবি, ভালোবাসা হারিয়ে ফেলিস না। এখন কথা না বলে জামাই আসছে, খাওয়াও আগে। মনে ছিল না, চল টেবিলে। ছেলেটা মনে হয় বসে আছে। চলো। আমি বসে আছি, তখনই কণা আর আন্টি আসলো। বাবা, দেরি করার জন্য দুঃখিত। আন্টি কি বলেন এগুলো? আমি ম্যামের শুধু পিয়ে, আমাকে সরি বলছেন কেন? আর দেরি হতেই পারে। টেবিলে বসো। আসো। আপনিও চলেন ম্যাম। চলো। রাগী ভাবনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলে টেবিলে গিয়ে বসলো। আন্টি আপনিও বসেন। না বাবা, আমি লাঞ্চ করেছি, এখন তুমি করো। আপনি করেছেন তো? যাই হোক, আর বকবক না করি খাওয়া শেষে আন্টির হাতের পাকের অনেক প্রশংসা করলাম, কারণ মুরগির মাংস সুন্দর হয়েছিল। তারপর কণা আমাকে ওদের বাসা দেখাতে নিয়ে গেল। বাসাটা দোতলা, নিচের তলায় 3 রুম আর একটা কার রাখার জায়গা, উপর তলায় 4 রুম। উপর তলায় কণার পরিবার থাকে আর নিচতলায় ভাড়াটিয়া। কণা আমায় ছাদে নিয়ে গেল, দেখে অনেক ফুলের গাছ ওদের ছাদে। তুমি এখনো ফুল পাগলি থেকে গেলা? যাকে ভালোবাসতাম তাকেই এখনো ভালোবাসি, তাহলে ফুল পাগলি কেন থাকবো না? যাক, তুমি তাহলে একজনকে পেয়ে গেছো। তাতে তোমার কি? আচ্ছা, তোমার আব্বুকে তো দেখলাম না, আর তুমি এত সুন্দর বাসা থাকতে হোস্টেলে থাকতে কেন? আসলে কি বলবো, তুমি যে বাসায় আসছো আমার আব্বুকে দেখেছো বাসায়? না তো। আর তোমার বাবা না পুলিশ কমিশনার? অনেক ঘটনা। আব্বু মদ খেয়ে এসে অনেক খারাপ আচরণ করত, তাই আম্মু আমার হোস্টেলে রেখেছিল। কয়েকদিন আগে আব্বু আমার আম্মুর সাথে রাগ করে চলে যায়। 6 মাস আগে গেছে, এখনো নেই। ও আচ্ছা, তোমার রুম কোনটা? ওইটা। চলো তোমার রুম দেখে আসি। না, যাওয়া যাবে না। কেন? পার্সোনাল আর আমার প্রাইভেট মানুষ ছাড়া আমার রুমে ঢুকতে দিব না। হারামজাদা, আমার রুমের দেওয়ালে শুধু তোমারই ফটো, দেখলে ঝামেলা করবা তুমি, তাই তোমার রুমে নিয়ে যাওয়া যাবে না। আর কালকেই সব সরিয়ে দিব, কণা মনে মনে বলল। সরি, প্রাইভেট জিনিস আপনার। আসলে মেয়ে মানুষের রুম, আর আজ আমি গোছাইনি রুম। কালকে ঢুকবা, সমস্যা নেই। না লাগবে না, চলো অফিসে যেতে হবে। ওকে, চলো। তারপর আমরা ছাদ থেকে নিচে আসলাম। আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছি আর কণা ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচে আসলো, সাথে আন্টি। আন্টি আমার সামনে এসেই, বাবা তোমায় একটা কথা বলতাম। একটা কেন আন্টি? যত ইচ্ছা জিজ্ঞাসা করেন। কণা, তুই নিচে একটু দাঁড়া, আমরা আসছি। ওকে আম্মু। আমি আর আন্টি যাচ্ছি। তখনই, বাবা একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে কণাকে চেনো? না আন্টি। দেখো বাবা, আমার কাছে মিথ্যে বলবা না। আচ্ছা তুমি আমার সাথে আসো। চলেন। আন্টি আমায় কণার বেডরুমে নিয়ে গেল। আমি রুমের ভিতরে প্রবেশ করলাম আর টাস্কি খেলাম। আমার অনার্স প্রথম বর্ষে থাকার সময়কার সব ফটো দিয়ে কণার রুমের চারপাশ ঘেরা। তখন অবশ্যই একটু পাতলা ছিলাম, মুখে দাড়ি ছিল না একটুও। এখনো আমি একটু মোটা হয়েছি আর মুখ ভর্তি দাড়ি। আগের ছবি দেখে অনেকে আমাকে চিনবেই না। যাই হোক, কণার রুমে আমার যত ছবি আছে, আমার মোবাইলে বোধহয় তত ফটো নেই। তখনই, এই ফটোর ছেলেটা তুমি কি? জি আন্টি। চেনা যায় না তোমাকে। যাই হোক, তোমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। আমার মেয়ে এখনো এই ছবি প্রত্যেক দিন বের করে কাঁদে।
বালিশের নিচ থেকে একটা ফটো দেখালো। ওই ফটো আমি আর কণা একটা স্টুডিওতে তুলেছিলাম। আন্টি, আপনার মনের ভুল। কণার আর আমার ব্রেকআপ অনেক আগেই হয়েছে। সেটা শুনেছি। কণা তোমার কাছে ফিরে আসলে ওকে মেনে নিবে না? আন্টি, আমি চাই কণা সুখে থাকুক, আর সুখে থাকার জন্য দরকার টাকা। আমার কাছে তো টাকা নেই, আর আমি কণার যোগ্য না। কণা অনেক ভালো পাত্র পাবে, আমি নিশ্চিত। বিশেষ ক্যাডার তো পাবেই, অনেক সুখে থাকবে। টাকা দিয়ে কি হবে বলো বাবা? আন্টি, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। নিজে চলো বাবা। চলেন। তারপর আন্টি সহ নিচে আসলাম। কণা গাড়ির ওখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমরা যাওয়া মাত্র কল কেটে দিয়ে রেখে দিল। কি হয়েছিল আম্মু? কণা, আজ আর তোদের অফিসে যাওয়া লাগবে না। কেন? আজ আমার মন ভালো নেই, তাই গল্প করব। ম্যাম, আমি তাহলে যাই? তোমার অফিস যাওয়া লাগবে না। তাহলে বাসায় যাই? না, চলো উপরে। ওকে। তারপর আমি, আন্টি আর কণা উপরে গিয়ে বসলাম। কণা আমার পাশে এসে বসলো। আন্টি আমাদের সামনে নাস্তা দিয়ে কোথায় যেন গেল। আমি টিভিতে খবর দেখায় মনোযোগ দিলাম। আন্টি আসলো 15 মিনিট পর, এসে সোফায় বসলেন। তখন, আচ্ছা বাবা, তুমি থাকো কোথায়? জি, এই সামনেই, এখান থেকে 2 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া করো কোথায়? হোটেলে বা ফুটপাতে। এইভাবে ফুটপাতে খেলে তো শরীর খারাপ করবেই। জানি সেটা। বাবা, আমাদের বাসায় একটা রুম ফাঁকা আছে, ওই রুমে থাকতে পারো। ধন্যবাদ, কিন্তু আমার এত টাকা দিয়ে থাকা হবে না, আমি ওখানেই ভালো আছি। তোমার ভাড়া আর খাওয়ার টাকা কিছুই লাগবে না, সব আমাদের সাথে। মনে করো তুমি আমাদের পরিবারের একজন সদস্য। করুণা করছেন আপনারা? করুণা না বাবা, আমাদের কিছু কাজ করে দিতে হবে। কি কাজ আন্টি? কণা তো অফিসে থাকে, আর বাজার আরো অন্যান্য কাজ আমায় করতে হয়। বাজার করা আরো টুকটাক কিছু কাজ করতে হবে তোমায়, আর আমার মেয়েকে সময় দিতে হবে। আমি রাজি। আমি সারাদিন করার সাথেই থাকি। এখন আর একটু সময় দেওয়া লাগবে, তখন আমার 10,000 টাকা সেভ হবে। আমার থাকার খাওয়া 10,000 যায়, তাই রাজি হলাম। কবে আসবা তুমি? কয়েকদিন যাক, তারপর। ওকে। তোরা বসে গল্প কর, আমি খিচুড়ি রান্না করছি। ওকে আম্মু, তার আগে আমাদের 2 মগ কফি বানিয়ে দাও। আচ্ছা, দিচ্ছি। আন্টি রান্নাঘরে গেল, আর কণা আমায় ওর বেডরুমে নিয়ে গেল। আমি ওর বেডরুমে গিয়ে, কণা এগুলো কি? দেয়ালে লাগানো আমার ছবি দেখিয়ে। ওই ছেলেটাকে ভালোবাসতাম। ওটা তো আমার ফটো, আর তোমার সাথে তো পমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এই ফটোগুলো রাখছো কেন? সেই ছেলেটাকে যে এখনো পাগলের মতো ভালোবাসি। তোমার ঢং। বলি, চেয়ার টেনে নিয়ে ফটোগুলো ছেঁড়ার জন্য হাত বাড়ালাম। যদি একটা ফটো ছিল, তোমার অবস্থা খারাপ আছে। প্লিজ এমন পাগলামো করো না, তোমার আম্মু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আম্মু সব জানে। দেখো কণা, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা, পয়সাওয়ালা জামাই পাবা, আর এগুলো দেখলে তোমার অনেক সমস্যা হবে। তোকে সেটা বলতে হবে। আমি কি করব? ওকে, তুমি কি করো করো। আমি তাহলে আজকে চাকরি ছেড়ে দিচ্ছি, থাকবো না আর এই শহরে। সেই সুযোগ নেই চান্দু। দেখা যাবে। বলে আমি চলে আসতে ধরলাম, তখনই কণা পমার হাত টেনে ওর বিছানায় বসালো। 5 বছরের এগ্রিমেন্টের কথা মনে আছে? যদি চাকরি না করো কমপক্ষে 2 বছরের জেল হয়ে যাবে। বলেও সমস্যা নেই, কি করবে আমায়? এখন যে চাকরির হাহাকার, 2 দিন পরই অন্য লোক পেয়ে যাবে। যদি জেল হয় তোমার পরিবারের কি হবে ভেবে দেখেছো? তাহলে কি করবা? আমি চাকরি করব। এই তো গুড বয়। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে আছি। নীরবতা ভাঙলো আন্টির কফি আনার কারণে। আন্টি কফি দিয়ে গেল। কণা আর আমি কফি পান করতেছি, তখনই, কণা, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। তুমি অন্য কাউকে ভালোবাসো? কফি খাওয়া বাদ দিয়ে আমার কাছে এসে বলল। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর হবু শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর খোটা দিবা। আমায় কি এমন মনে হয় তোমার? কয়েকদিন সময় দাও আমায়। ওকে, চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আম্মু রান্না করছে, খেয়ে যাবা। দেখো তো কত দূর হলো। ওকে। কণা নিচে চলে গেল, আর আমি ভাবতেছি কণাকে আমারই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম। অনেকদিন পিছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ের মতো পিছনে ঘুরতাম। আর ওদিকে কণাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল। পরে রাজি হয়, শুরু হয় আমাদের প্রেম। 1 বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন দেখা না করলে আমায় মার খেতে হতো, আর আমার অধিকাংশ পোশাক কণায় গিফট করত। আমার পরিবারের সবার জন্যই করতো গিফট। আমি কণাকে কিছু দিতে পারিনি। কণা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল। কণার পরিবারও জানতো। অনার্স পাশের পর দেখা করাতে চেয়েছিল, তারপর আব্বুর ঘটনার পর আর দেখা করতে পারলাম না। টিউশনি শুরু করি, যেটা কণা জানতো না। প্রত্যেকদিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কণা আমায় অনেক অপমান করে চলে যায়।
ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হইনি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মুও রাগ হয়েছিল, কিন্তু করার কিছু নেই, বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটি গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কণা দেশের বাইরে গেছে। আফসোস হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা